ব্র্যান্ড বিল্ড করতে গেলে আমাদের কোন ব্যাপারগুলোকে ফোকাস দেওয়া উচিত বা কোন জায়গাতে আমাদের ইনভেস্ট করা উচিত? কমার্স মানে অনেক কিছু ভাই, অনেক টাকা পয়সা ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। সো এই চিন্তাটা করে অনেক ই কমার্সে চলে আসে। বাংলাদেশে বর্তমানে ই কমার্সের অবস্থা কেমন? নিউ মার্কেটে কি করে, নিউ মার্কেটে যে বিক্রি করে কাপড়, যে ভাই দেখে নেন, বেছে নেন 100-200, আপনি কি তাদের কোনোদিনও মনে রাখেন? ভাই চেহারাও মনে থাকেন। বাংলাদেশে অনেক ই কমার্স বিজনেসম্যান এখন বের হচ্ছে। তাদের ভিতরে ম্যাক্সিমাম অলমোস্ট 90% বিজনেসম্যানের প্রপার নলেজটাই নাই। তাদের মেইন ফোকাস যে আমার সেল আনতে হবে, আমার সেলসে ফোকাস দেওয়া উচিত নাকি আমার ব্র্যান্ডিংয়ে ফোকাস দেওয়া উচিত? ফার্স্ট অফ অল একটা কথা আমি বলবো, ব্র্যান্ডিং ইজ নট অ্যাবাউট লোগো, ব্র্যান্ডিং ইজ হাউ দে ফিল অ্যাবাউট ইউ। এই জিনিসটা আমরা অনেকে বুঝতে চাই না। অনেকে মনে করে ব্র্যান্ডিং মানে লোগো, ডিজাইন অর ব্র্যান্ড। ব্র্যান্ডিংয়ের জন্য আমার কি কোনো এজেন্সির কাছে যাওয়াটা বেটার হবে নাকি একটা ইনহাউস টিম বিল্ড করা বেটার হবে? পেইডের কথা যদি বলেন তাহলে অবভিয়াসলি ফেসবুক বেস্ট পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে। আর যদি অর্গানিক্যালি বলেন তাহলে আমি বলবো সবকটা মার্কেট প্লেসই একটা জ্যাম। অফলাইন ব্র্যান্ডিং তো এখন কেউ খুব বেশি ফোকাস দেয় না। মোস্ট অফ দ্য টাইম অনলাইন ব্র্যান্ডিংটাতেই ফোকাস দেয়। অনলাইন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ভিতরে কোনটার ভ্যালু কেমন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি ফোকাস দেওয়া উচিত? আমার সাথে আপনাকে স্বাগতম ভাই। থ্যাংক ইউ মাসুদ ভাই, আপনার প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। ভালো লাগছে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার একটু শরীর অসুস্থ, সর্দি জ্বর এসছে। সো সেইভাবে আমরা ম্যানেজ করবো সবকিছু। সো দিনকাল কেমন যায় সবকিছু, ব্যবসা বাণিজ্য? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় যতটুকু। আমাদের দর্শকদের যদি আপনার সম্পর্কে বলেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর আস্কিং। আমার সম্পর্কে বেসিক্যালি আমি ডিজিটাল মার্কেটার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং অ্যান্ড বিজনেস কনসালটেন্ট। আমার নিজের পার্সোনাল ই কমার্স আছে, ই কমার্স ব্র্যান্ড আর ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে, যেখানে হচ্ছে বেশ কিছু ক্লায়েন্টের সাপোর্ট দেওয়া হয় এবং হচ্ছে কিছু কোম্পানির সাথে কাজ করছি। আপনার নিজস্ব ই কমার্স বিজনেস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এবং এজেন্সির অন্যান্য সার্ভিস দিয়ে থাকেন। রাইট। সো বাংলাদেশে বর্তমানে ই কমার্সের অবস্থা কেমন? বর্তমানে ই কমার্সের অবস্থা একটু টাফ। মানে টিকে থাকার বিষয়টা, সাস্টেইন করার বিষয়টা খুব ডিফিকাল্ট আই থিঙ্ক। কারণ বেসিক যে জিনিসগুলো আই থিঙ্ক যে বেসিক একজন ই কমার্স বা একজন উদ্যোক্তার, ই কমার্স ওনার বা একজন উদ্যোক্তার ফার্স্ট অফ অল যে জিনিসগুলো জানা উচিত বা শেখা উচিত, আই থিঙ্ক তারা সেটা না জেনেই মার্কেটে চলে আসে। ইভেন আমাকে আমাকে যে সকল ক্লায়েন্টরা আমার কাছে আসে, তাদের বেসিক্যালি একটাই প্রবলেম যে ভাই সেল নাই। হয়তোবা তাদের মানে ইচ্ছা থাকে, বাটটা মনে করে যে ভাই ই কমার্স মানে অনেক কিছু, ভাই অনেক টাকা পয়সা ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। সো এই চিন্তাটা করে অনেক ই কমার্সে চলে আসে। আর ম্যাক্সিমাম যে ভুলটা করে যে অন্য একজনের প্রোডাক্ট দেখে তারা চলে আসে যে ভাই সেই প্রোডাক্টটা সেল করছে, দ্যাট মিনস আমারও সেল করলে বুঝি ভালো সেল হবে। কিন্তু তার এই প্রোডাক্ট সম্পর্কে কোনো নলেজ নাই, কোনো কিছু নাই। বাট সে চলে আসে এই প্রোডাক্টটা নিয়ে এসে বিজনেস করবে। অথচ একটা প্রোডাক্ট যখন সিলেক্ট করতে হয় তখন অবশ্যই চিন্তা করতে হয় আমার এক্সপেরিয়েন্স আছে কিনা এই প্রোডাক্টটা সম্পর্কে, আমি কতটুকু জানি। হ্যাঁ? ধরেন ফর এক্সাম্পল আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনার প্যাশন থাকে, হতে পারে যে আপনার হেডফোন বা গ্যাজেট আইটেম নিয়ে আপনি খুব আপনার প্যাশন বা আপনি সচেতন গ্যাজেট আইটেম নিয়ে, যে আপনি খুব এগুলো নিয়ে অনেক রিসার্চ করছেন। আপনার কিন্তু এটা নিয়ে আসা উচিত। কিন্তু দেখে একজন মধু বিক্রি করছে, ভাই আমারও মধু বিক্রি করতে হবে। মানে বিষয়টা অনেকটা এরকম হয়ে গিয়েছে যে প্রোডাক্ট সিলেকশনটা হচ্ছে অন্য একজনকে দেখে সিলেকশনটা। তো আমার কাছে যে ক্লায়েন্টগুলো আসে তাদের এই একটাই প্রবলেম, সে কেন বিক্রি করছে সেটাও জানে না, কি জন্য বিক্রি করছে সেটাও জানে না, কার কাছে বিক্রি করবে সেটাও জানে না। পুরোপুরি ডিজিটাল মার্কেটারকে দিয়ে দিচ্ছে বা এজেন্সিকে দিয়ে দিচ্ছে, ভাই আপনি সব করে দেন। ভাই আমি সব করে দিব, ভাই ডলার রেট কত? এত টাকা ডলার রেট হলে করে দেন। ভাই আমি তো ডলার রেট বা এটা না, আমি সার্ভিস দিব আপনাকে। দ্যাটস ইট। সো আপনাকে ভাই আগে জানতে হবে, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু রিসার্চ করতে হবে বা মার্কেট রিসার্চ আপনাকে করতে হবে। অনলাইনে বিজনেস করছেন, অনেক কিছু চিন্তা করে তারপর বিজনেসে নামা উচিত। দ্যাটস আই থিঙ্ক যে ই-কমার্সে যারা নামছে তাদের একটু রিসার্চ করে নামা উচিত। তো রিসার্চ করে না নামলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে, সাস্টেইন করতে হলে। কয়েক মাস পরই ই কমার্স বিজনেসে ব্যাপক পরিবর্তন আসে। যেমন আপনার সেলসের ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি পরিবর্তন আসে। দেখা যাচ্ছে যে এই মান্থে বা কয়েক মাস ধরে ফেসবুকে ভালো সেল আসছে। তারপর কয়েক মাস বা নেক্সট ইয়ারে অন্যান্য প্ল্যাটফর্মে সেল আসতেছে। সো ই-কমার্স বিজনেস কিন্তু অনেক বেশি ভালনারেবল একটা বিজনেস।
কয়েক মাস পর পরই অনেক কিছু চেঞ্জ আসে এবং ওইভাবে আমাদের বিজনেসটা কিন্তু রান করতে হয়। সো ওই জায়গা থেকে আমরা এই যে ই-কমার্স রিলেটেড কনটেন্টগুলাও সেভাবে মেক করতেছি। যে যখন যে পরিবর্তনটা আসতেছে, সেই পরিবর্তনটাকে মাথায় রেখে আমরা গেস্ট নিয়ে আসি এবং এক্সপার্টদের আপনাদের মতো এক্সপার্টদেরকে নিয়ে আসি। যাতে যারা বিজনেস করতেছে অলরেডি, তারা ইনসাইট গুলো জানে। সবথেকে বেশি আপনার স্ট্রাগল হচ্ছে সেল আনা। এটা সবথেকে বেশি স্ট্রাগল। রাইট। মানুষ যেকোনোভাবে প্রোডাক্ট কিন্তু সোর্সিং করেই। কিন্তু সেল আনাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওই জায়গা থেকে আ যে পরিবর্তনগুলো আসে, সেই পরিবর্তনগুলাই কিন্তু সবার জানা উচিত। রাইট? সো ওই ইনসাইট গুলা দেওয়ার জন্যই আমরা প্রতি কয়েক মাস পর পরই ই-কমার্স রিলেটেড কনটেন্টে বেশি ফোকাস দেই। যে মানুষ জানুক ই-কমার্সে কি পরিবর্তন আসতেছে, সেলসে কি পরিবর্তন আসতেছে। রাইট। সো দ্যাটস ওয়াই আমি লাস্ট আ একটা কনটেন্ট মেক করছিলাম। সেটা ছিল হচ্ছে যে আপনার আ নিশ সিলেকশন এর উপরে। তারপর Facebook মার্কেটিং এর উপর বেশ কিছু কনটেন্ট মেক করা হইছে। সো সেখান থেকে মানুষের আগ্রহ ই-কমার্স নিয়ে অনেক বেশি দেখলাম। এবং দেখলাম যে বাংলাদেশে অনেক ই-কমার্স বিজনেসম্যান এখন বের হচ্ছে। এবং তাদের ভিতরে মেক্সিমাম অলমোস্ট 90% বিজনেসম্যানের প্রপার নলেজটাই নাই। তাদের মেইন ফোকাস যে আমার সেল আনতে হবে। বাট এই ধারণাটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমার সেলসে ফোকাস দেওয়া উচিত? নাকি আমার ব্র্যান্ডিং এ ফোকাস দেওয়া উচিত? দেখেন, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন ভাইয়া। ফার্স্ট অফ অল, আমার কাছে যখন একটা ক্লায়েন্ট আসে বা যে খুব মানে স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা তার সেল হচ্ছে বাট সে বুঝতেছে না কি করবে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আমি সে এন্টারপ্রেনার বা উদ্যোক্তাকে ১ম এ যে কোয়েশ্চেনটা করি যে, "ভাইয়া, আপনার এই ই-কমার্স বিজনেস বা এফ-কমার্স ১ম ১০ টা সেল কিভাবে হয়েছিল? কিভাবে আপনি ১০ টা সেল করেছিলেন এবং এটার ফিডব্যাকটা কি? বা সেলটা কিভাবে হয়েছে? প্রসেসটা কি?" সে বলল যে, "ভাইয়া, আমি কম দাম দিয়েছিলাম, দ্যাটস ওয়াই ১ম ১০ টা সেল হয়েছে। বা কম দামের কারণে সেলগুলো হয়েছে।" তো সেক্ষেত্রে আমি বলি যে, "ভাই, আপনি তাহলে সেলেই ফোকাস করতেছেন। আপনি ব্র্যান্ডিং এ ফোকাস করতেছেন না। আপনার সেল হচ্ছে ঠিকই, টাকা কম দিচ্ছেন, বাট মানুষ ভুলে যাচ্ছে। একটা কম টাকা দিয়ে যদি আপনি একটা প্রোডাক্ট সেল করেন, অফার দিচ্ছেন, হ্যাঁ, সেটা কম টাকা দিয়ে, তাহলে আপনাকে চিনতেছে, ওকে ফাইন। বাট যখন আপনি একটা মানে একটা আপনার একটা ফিল থাকবে অন্যরকম, আপনার প্রোডাক্টের একটা ভাইব থাকবে অন্যরকম। তো এবং সেক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সারও ডিফারেন্ট আসে আরেকজন উদ্যোক্তার কাছে। যদি বলি যে, "ভাইয়া, আপনার সেলটা কেমন ছিল?" সে বলল যে, "ভাই, আমি যখন সেল করেছি ১০ টা প্রোডাক্টে, সবাই আমাকে একটা ভালো ফিডব্যাক দিয়েছে। আমাকে অনেক বারবার কাস্টমাররা ওই প্রোডাক্টটা নিতে চেয়েছে। যে দাম বেশি ছিল, তারা এসেছে বলেছে, 'ভাই, আপনার এই প্রোডাক্টটা আমি নিবো বা ভাল লেগেছে।' তার আরো ১০ টা আ কাস্টমারকে সে সাজেস্ট করেছে, তার ফ্রেন্ড, ফ্যামিলিকে সাজেস্ট করেছে যে এই প্রোডাক্টটা নেওয়ার জন্যে। তো আমি বলছি, নাও ইউ আর বিল্ডিং এ ব্র্যান্ড। ওকে, আপনি ব্র্যান্ডটাকে বিল্ড করছেন। কারণ আপনার কাস্টমার আপনাকে চিনছে, জানছে এবং তারা আপনার কাছে চলে আসছে বারবার। সো দ্যাটস ইট যে আপনাকে ব্র্যান্ডিং এ ফোকাস দেওয়াটা এক্ষেত্রে জরুরি। যতটা হ্যাঁ, সেলস এ অবশ্যই ফোকাস দিতে হবে। কিন্তু আপনি যে কম টাকা দিয়ে সেল পুশ করছেন, অফার, ভাই, অফার কতদিন? এই যে ফর এন এক্সাম্পল, যে আপনি যদি দেখেন যে নিউ মার্কেটে কি করে? নিউ মার্কেটে যে বিক্রি করে কাপড়, যে, "ভাই, দেখে নেন, বেছে নেন, ১০০, ২০০।" আপনি কি তাদের কোনদিনও মনে রাখেন? ভাই, চেহারাও মনে থাকে না, নামও তো মনে থাকবে না। কারণ হ্যাঁ। সেখানে কম দামে সেল করছে। সো ই-কমার্স বা এফ-কমার্সেও সেই সেম জিনিসটা, যে তারা কিন্তু আপনাকে মনে রাখবে না। আর আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে যদি আড়ং হয়, আড়ংকে কিন্তু সবাই চেনে। বা সেখানে কেউ কিন্তু অফার দিচ্ছে না। বেশি টাকার প্রাইসে প্রোডাক্ট কিনে নিচ্ছে। তাদের কাস্টমার বেসডও বেশি। তো সেখানে কেউ অফার দিচ্ছে না। কারণ দিস ইস ব্র্যান্ড। তারা একটা ব্র্যান্ড। সো এই ব্র্যান্ডের মানুষ কিন্তু বেশি এই ফোকাস করতেছে এই প্রোডাক্ট, কারণ তাদের একটা স্টোরি আছে। তাদের একটা ইউনিকনেস আছে। তাদের একটা যে ফিল ডিফারেন্ট ফিলিং পাচ্ছে এই ড্রেসটা পরে, বা ইউনিক থাকার জন্য। আপনি Apple এর কথাই ধরেন। Apple এর কথাই চিন্তা করেন। Apple কি নিয়ে শুরু করেছিল? কম্পিউটার সেল করছিল। এবং এগুলো তারা কি সেল করতেছে? তারা কিন্তু সেল করছে হচ্ছে মানে একটু অন্যরকম ভাইব, ইউনিকনেস সেল করছে। যখন কি একটা Apple এর প্রোডাক্ট যখন কেউ ইউজ করে, Apple এর গ্যারেজ যখন কেউ ইউজ করে, তখন সে একটা অন্যরকম ভাইব পায়। সেটা আমি একটু ইউনিক, ৮-১০ জন মানুষের মতো না। সো দ্যাটস ওয়াই দেখেন, তারা কিন্তু বিল্ড করছে ব্র্যান্ডটাকে। সো আপনাকেও যদি আমি এই এক্সাম্পলটা দেওয়ার একটা রিজন, যে আপনাকে ওভাবেই আগাতে হবে, যে কম দাম দিয়ে আসলে ওভাবে আপনি বেশিদিন আগাতে পারবেন না। তো আপনাকে সেলস, ডেফিনিটলি সেলস দরকার। কিন্তু ভাই, সেলের জন্য যদি আপনি আপনার নিজের ক্ষতি করে যান, আরো অন্য একজন উদ্যোক্তার ক্ষতি করেন, এটা একটা এক্সাম্পল দিই। যেমন ফর এক্সাম্পল, আমি যদি ই-কমার্স বিজনেস করি, আমি যদি ওয়ালেট ইম্পোর্ট করি, হ্যাঁ? ওয়ালেট।
হতে পারে অথবা কোনো ওয়াচ রিস্ট ওয়াচ হতে পারে। তো সেক্ষেত্রে কি হয় দেখা যায় যে আমি যদি ৳১,০০০ দেই, ভাই আরেকজন ৳৯০০ দিয়ে সেম প্রোডাক্ট সেল করছে। তা আমারও চায়না প্রোডাক্ট, তারও চায়না প্রোডাক্ট। এখন আমাকে কাস্টমার ফোন করে বলে যে, "ভাইয়া এই প্রোডাক্টের দাম তো আরেকটা ওয়েবসাইটে ৳৯০০, আপনি ৳১,০০০ কেন সেল করছেন?" আমি অবশ্যই মিথ্যা কথা বলতে পারি না যে ভাই আমার প্রোডাক্টটাই ভালো। কারণ আমি জানি সেও চায়না থেকে সেম প্রোডাক্ট সোর্স করেছে, আমিও সেম প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এক্ষেত্রে কি হয় ভাই আমি কিন্তু আর মানে আমার হয়তোবা ১০ টা সেল হচ্ছে $৫ তার হয়তো $৫ 50 টা সেল হচ্ছে। কারণ তার দাম কম। মানুষ আমারটা ক্যানসেল করে তারটা অর্ডার করছে। হ্যাঁ, আর Facebook এর অ্যালগরিদম কি করে? যখন একটা প্রোডাক্ট দেখে কিছুক্ষণ পরে কিন্তু সেম রিলেটেড প্রোডাক্ট তার কাছে আবার চলে আসে। সে যদি আমারটা পারচেজ করেও কিছুক্ষণ পরে যখন আবার দেখে কম দাম, কাস্টমার কি চায়? সবসময় কম দামি প্রোডাক্ট কিনতে চায়। আপনিও চাবেন যে ভাই একটু কম দামে যদি সেম জিনিস পাই, আমি কেন বেশি টাকা দিয়ে ওখানে যাবো? Yeah. উইথআউট ব্র্যান্ড। সো সেক্ষেত্রে যখন ব্র্যান্ড না, সেও ব্র্যান্ড না, কেউ তো ব্র্যান্ড না। সো এখন দেখা যায় যে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তাদের দ্বারাই কিন্তু তারা তাদের মার্কেটটাকে নষ্ট করে দিচ্ছে। সো সে যদি এটাতে ফোকাস না দিয়ে, সে যদি এই ধরনের প্রোডাক্টে ফোকাস না দিয়ে বা দাম কমের মেন্টালিটি না রেখে যদি সে আগাতো তাহলে কিন্তু সে সেলটা ভালো করতে পারত। হ্যাঁ, তার সেল হবে ভাই। কিন্তু সে ১ মাস ২ মাস সেল করার পরে সে তখন বলবে ভাই সেল নাই। কারণ তখন তার থেকে কম দামে আরেকজন চলে আসবে মার্কেটে। সো এবং হতে পারে তখন হয়তো বাংলাদেশী প্রোডাক্ট দিয়ে দিবে। তারা বলবে চায়না প্রোডাক্ট। সো দেখেন এটা কিন্তু ভাই এটা গুড প্র্যাকটিস না যে আপনি টাকা কমাচ্ছেন, দাম কমিয়ে সেল করে দিচ্ছেন। এটা আপনি সেল করতেছেন। ভাই ব্র্যান্ডিং যতদিন না আপনি না করতে পারবেন, ততদিন আপনি এই ই-কমার্স প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না। দাম কমিয়ে বেশি দূর আগানো পসিবল না। আপনি মেইনলি যদি আপনার ই-কমার্স বিজনেসের কথা যদি বলি, আপনি মেইনলি কোন ধরনের প্রোডাক্টে বেশি ফোকাস দেন? আচ্ছা, বর্তমানে আমি হচ্ছে চাইনিজ প্রোডাক্ট যেগুলো সেগুলোতে ফোকাস দেই। বাট সেক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টদেরকে আমি যে সাজেশনটা দেই, বাট এক্ষেত্রে আমি নিজেও এটা ফলো করি যে আমার যেটাতে মানে আমার অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স যেটাতে বা আমার প্যাশন যেটাতে যে প্রোডাক্ট নিয়ে আমার আইডিয়া আছে, সেটা নিয়ে যেন কাস্টমাররা কাজ করে বা সরি সেটা নিয়ে যেন ক্লায়েন্টরা কাজ করে। তো ক্লায়েন্টরা যখন আমার কাছে আসে আমি বলি যে, "ভাই আপনি কোনটা সম্পর্কে ভালো জানেন সেটা নিয়ে কাজ করেন। আপনি ভাই চায়না প্রোডাক্ট নিয়ে আপনার কোনো আইডিয়া নাই।" কারণ আমি যেহেতু মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করেছি, বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি। সেখানে চাইনিজ প্রোডাক্ট সেল করত। তো এগুলো নিয়ে আমার কিছু একটা আইডিয়া আছে। দ্যাটস ওয়াই কিন্তু আমি সেখানে কাজ করতে সাহস পাচ্ছি। আলহামদুলিল্লাহ সেলও হচ্ছে। বাট অনেকেই আছে যাদের কোনো আইডিয়াও নাই। তারা হয়তোবা কোনোভাবে প্রোডাক্ট কালেক্ট করতেছে বা সোর্সিং করতেছে চকবাজার থেকে হোয়াটএভার চকবাজার থেকে নিয়ে আসতেছে। প্রোডাক্টগুলো ভালোও হচ্ছে না। সো আ ইভেনচুয়ালি কি হচ্ছে? তারা কিন্তু বেশি দূর আগাতে পারছে না। কারণ ভাই আপনার যদি প্যাশন থাকে আপনি সেটা নিয়ে রিসার্চ করেন। আপনার প্রোডাক্ট ১ম এ যেটা বললাম কে কিনবে, বয়স কত, অ্যাভাটার ক্রিয়েট করেন। কাদের কাছে সেল করবেন আপনি জানেন না। কে নিবে আপনার প্রোডাক্ট, কোন বয়সের মানুষ নিবে, কোন স্টেজের মানুষ নিবে, সে কি চাকরি করে নাকি সে ব্যবসা করে নাকি সে স্টুডেন্ট সেটা আপনাকে ফোকাস করতে তারপর আপনার ওই প্রোডাক্টটা নিয়ে আগাতে হবে। তো আপনাকে একটা কমপ্লিট একটা অ্যাভাটার ক্রিয়েট করতে হবে ওই প্রোডাক্টটা সম্পর্কে তখন আপনাকে সেটা নিয়ে আগাতে হবে। তো আমি নিজের ক্ষেত্রেও এটা ট্রাই করি এবং আমার ক্লায়েন্টরা যখন আসে আমি তাদেরকে এই সাজেশনটা দেই যে, "ভাই আপনি একজনের কথা শুনে বা একজনের প্রোডাক্ট দেখে এটা কখনোই করা যাবে না। আপনি আগে রিসার্চ করেন, অ্যাভাটার ক্রিয়েট করেন, আপনার কাস্টমার কে, কার কাছে সেল করছেন। দেন কিন্তু আপনি যেয়ে একটা ভালো রেজাল্ট পাবেন।" আপনি যেটা বললেন যে, আপনার বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার এক্সপেরিয়েন্স আছে। এর যার ফলে আপনার একটা এক্সপেরিয়েন্স, নলেজের পরে গিয়ে আপনি বিজনেস শুরু করছেন। বাট অনেকে আছে যাদের কোনো এক্সপেরিয়েন্স নেই। আগে কোনো বিজনেসের এক্সপেরিয়েন্স নেই। আ অথবা বাজেটও তেমন না। খুব কম বাজেট নিয়ে হয়তোবা ই-কমার্স বিজনেসে মাঠে নামছে। সেক্ষেত্রে আপনার কি সাজেশন হবে? কোন ধরনের পারসনদেরকে ওয়েবসাইট ডেভেলপ করে ই-কমার্সে ফোকাস দেওয়া উচিত? নাকি এফ-কমার্সে ফোকাস দেওয়া উচিত? দেখেন ফার্স্ট অফ অল আপনাকে ডেফিনিটলি বাজেটে ফোকাস দিতে হবে যে আপনি যে একটা বিজনেস নিয়ে কাজ শুরু করছেন, আপনাকে দেখতে হবে যে আপনার বাজেটটা কতটুকু। হ্যাঁ, নট নেসেসারি যে আপনার কোথাও জব করতে হবে এটাও নেসেসারি না। কিন্তু আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে যে বলে যে, "ভাই আমার তো টাকা নাই, ব্যবসা করব।" তো আমি বলি যে, "ভাই আপনার টাকা নাই ব্যবসা করবেন, তাহলে আপনি" সে বলতেছে, "ভাই আমি অল্প টাকা নিয়ে শুরু করব।" কিন্তু ভাই আপনার তো পুঁজিটা চলে যাবে যখন আপনি ব্যবসা সাস্টেইন করতে পারবেন না। তো আমি তাকে সাজেশন যে, "ভাই আপনি একটা জব করেন, জব করে কিছু টাকা কামান এবং জব করলে কিন্তু কিছু নলেজও গেদার হবে। আপনি যে সেক্টরে বিজনেস করতে চান, সেই সেক্টরে আপনি একটা ইন্টারভিউ দেন। সেখানে যেয়ে আপনি দেখেন আপনি ক্যাপেবল কিনা। সেখানে যেয়ে যখন আপনি একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন, তখন কিন্তু আপনি কিছু নলেজও সেখান থেকে নিয়ে নিচ্ছেন। তো দ্যাটস ওয়াই তখন কিন্তু আপনি বুঝবেন যে একটা অপারেশন সিস্টেমকে কিভাবে রান করতে হয়। বা আপনি দেখবেন যে ভাই এটা কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত
কিভাবে যাচ্ছে সেই বিজনেসটা কিন্তু আপনি নিজে দেখতে পারতেছেন। যে আপনি যখন আপনি তখন দেখবেন যে আপনার মালিকের হতাশাগুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সেলারি দেওয়া লাগতেছে, সেল নাই মাসে। যেমন এমন একটা সিচুয়েশন হয়েছিল যে ওই মাসে কোনো সেল নাই। মানে সেল আছে খুব কম। তো ওই মাসে প্রবলেম ছিল। দেখা গেছে যে দেশের অবস্থা ভালো ছিল না। সেল কম। ভাই আপনার পেমেন্ট কিন্তু ঠিকই দেওয়া লাগছে আ প্রত্যেকটা এমপ্লয়ির। সো আপনারও এভাবে চিন্তা করতে হবে। আপনি যখন একটা ই-কমার্স নিয়ে শুরু করবেন, আপনি ছোট পরিসরে শুরু করেন, কম বাজেটে শুরু করেন বা বেশি বাজেটে শুরু করেন। আপনি কিন্তু এমপ্লয়ির সেলারিটা ঠিকই দিতে হবে মাস শেষে। তো সেটা কিন্তু আপনাকে ভাই অবশ্যই মেইনটেইন করতে হবে। চিন্তা করতে হবে যে আমি যে বিজনেস শুরু করব, আমার কিন্তু সেলারি এনশিওর করতে হবে বা আমি যে ৫ জন এমপ্লয়ি নিচ্ছি, আমি ২-৩ মাস পরে সাস্টেইন করতে পারবো কিনা? আমার সেখানে নলেজ আছে কিনা? সেটা নিয়ে কতদূর আগাবো সেটা অবশ্যই আপনাকে এনশিওর করে তারপর কিন্তু আগাতে হবে। সো চাকরি করে আপনি যদি অনেকে আবার বলে যে ভাই চাকরির পাশাপাশি ব্যবসা করব। ভাই এটা ইম্পসিবল। চাকরির পাশাপাশি কখনো ব্যবসা হয় না। ব্যবসার পাশাপাশি চাকরি করতে পারেন। কারণ ব্যবসা আপনি চিন্তা করেন আপনি যখন চাকরি করেন অন্য একজনের বিজনেসে কিন্তু আপনি একটা জাস্ট এমপ্লয়ি হিসেবে কাজ করছেন। কিন্তু যখন আপনি নিজে বিজনেস করছেন তখন পুরা বিজনেস অপারেশনটা কিন্তু আপনার একারই রান করা লাগছে। তো সেই বিজনেসটা আপনি অন্য একজনের চাকরি করে এসে সেটা কিভাবে রান করবেন? হ্যাঁ, করতে পারবেন সেটা করতে হবে এবং সেটা নিয়ে পসিবলও না যে সে এটা নিয়ে সাস্টেইন করতে পারবে কিনা যে আমি চাকরি করতেছি আরেকজনের, আবার আমি সেখানে বিজনেস করতেছি। হ্যাঁ? আপনি হ্যাঁ, কনসালটেন্সি সার্ভিস দিতে পারেন। যেটা আমি করেছি। মানে বিজনেসের মানে আমি চাকরির পাশাপাশি কিন্তু আমি কনসালটেন্সি সার্ভিস দিয়েছি। যেমন আমি সকালবেলা অফিস করতাম, রাতে এসে আমার ক্লায়েন্টদের সাপোর্ট দিতাম। তাদের অ্যাড ম্যানেজার থেকে শুরু করে তাদের এই বিভিন্ন জিনিসগুলো নিয়ে আমি মিটিং করতাম। তো এটা পসিবল হয়ে যায়। আপনি যদি সার্ভিস দিতে চান তো ফাইন। আপনি একটা টাইম করে নিবেন বিকালে বা সন্ধ্যার পরে যখন আপনি ফ্রি থাকেন ফ্রাইডে, স্যাটারডে যখন বন্ধ থাকে আপনি তখন আপনার ক্লায়েন্টের সাপোর্ট দিবেন। তো তখন কি হবে? দেখা যাবে যে তখন কিন্তু আপনি একটা এক্সট্রা ইনকাম করতে পারতেছেন ২ জায়গা থেকেই। এবং সেই ইনকামটা দিয়ে আপনার কি হবে? আপনি তখন চাইলে একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। তখন আস্তে ধীরে আপনি যদি মনে হয় যে, হ্যাঁ, আমি সার্ভিসও দিচ্ছি, আমি সব করছি, ওকে ফাইন। আমি এখন জবটা ছেড়ে আমি নিজে শুরু করতে পারবো। তো ওই সাহসটা তখন যদি থাকে, তখন যেয়ে আপনি অবশ্যই শুরু করতে পারবেন ই-কমার্স সেক্টর অর এফ-কমার্স অর বিজনেস অর সার্ভিস অর এনিথিং। যে ব্যাপারটা আপনি বললেন আমি আরেকটু ক্লিয়ার করি যে ই-কমার্স হোক বা এফ-কমার্স হোক অনেক কিছুই ডিপেন্ড করে এখানে। বাজেট ডিপেন্ড করে, এক্সপেরিয়েন্স ডিপেন্ড করে, প্ল্যানিং অনেক প্ল্যানিং এর ব্যাপার আছে। অনেকে আছে যে ৳৫০,০০০ বাজেট নিয়ে মাঠে নামছে। তার পক্ষে কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করে সেটা অটোমেশন এ গিয়ে কাজ করাটা কোয়াইট টাফ। রাইট। অনেক টাকা খরচ হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার আ আ সেটা ঝামেলা আছে অনেক। obviously, obviously. বাট যার ৳১০,০০,০০০ বাজেট আছে তার অবশ্যই অটোমেশন এ যেতে হবে। অটোমেশন এ যাওয়া উচিত রাইট। এবং ব্র্যান্ডিং এ ফোকাস দেওয়া উচিত। ডেফিনিটলি। আপনার কথার সারসংক্ষেপ এইটা। এক্ষেত্রে হ্যাঁ, আমি একটু যোগ করি এই কথাটার পাশে। সেটা হচ্ছে যে ধরেন আপনার বাজেট ওকে ফাইন, যার বাজেট ৳৫০,০০০ হ্যাঁ, সে এফ-কমার্স এ নিয়ে আগে ট্রায়াল দেক ভাই। একটু রাইট। দেখুক কি হয়। যে যদি আপনি দেখেন যে সাস্টেইন করতে পারছেন ওকে ফাইন। আমি তাহলে যদি আমি ৳৫০,০০০ আমার হাতে থাকে, আমি একটু ই-কমার্স তখন কিন্তু সে এফ-কমার্স এ বুঝতে পারতেছে কয়টা ডেলিভার্ড হচ্ছে, কয়টা রিটার্ন আসতেছে। ভাই রিটার্ন এর হ্যাসেল কিন্তু অনেক। আমি এখানে বসে থাকতে আমার ২ টা ক্যানসেল অর্ডার হয়ে গেছে। ভাই প্রোডাক্ট নিবে না কাস্টমার। সো দেখেন এই জিনিসটা হ্যাসেলটা যখন সে ই-কমার্স করবে সে একটা বড় পরিসরে যাচ্ছে। বাজেট কম নিয়ে তো ই-কমার্স আসলে ওভাবে সে মেইনটেইন করতে পারবে না। সো কম পরিসরে যদি এফ-কমার্স নিয়ে শুধুমাত্র Facebook এ এড রান করে বা বুস্টিং করে যদি সে একটা ভালো রেজাল্ট পায়, দেখে না ঠিক আছে আমি কিছু টাকা পেলাম, সে টাকা থেকে আমি একটু স্কেল করে আমি আমার বিজনেসটা বড় করলাম। তখন সে অবশ্যই ই-কমার্স এ যেতে পারে। এবং তখন আস্তে, আস্তে হয়তো গ্রো করতে পারবে। একটা ছোট বিজনেস জাস্ট স্টার্ট করছে। জি। তো ওই টাইমে তার কি অনলি সেলস এ ফোকাস দিলে লং টার্ম এ কি ক্ষতি হতে পারে? সেলস এ ফোকাস দিলে ফার্স্ট অফ অল যখন একটা ছোট বিজনেস সে যখন সেলস এ ফোকাস দিচ্ছে তো দেখেন সেক্ষেত্রে কিন্তু সে অনেক কিছুই বুঝতেছে না যে তার কিভাবে আগাতে হবে। সেলস এ যদি ফোকাস দেয়, সেলস এ ফোকাস দেওয়াটা খারাপ কিছু না। কিন্তু সেলস এ ফোকাস দেওয়ার পাশাপাশি কিন্তু ভাই আপনাকে কাস্টমার মনে রাখছে কিনা যেটা শুরুতে বললাম, সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কাস্টমার আপনাকে এসে আবার প্রোডাক্ট কিনছে কিনা আপনার কাছে, পারচেজটা সেকেন্ড টাইম করছে কিনা। তার মানে সে আপনাকে মনে রাখছে। হ্যাঁ? এবং আপনি এড রান বা বুস্টিং ছাড়াও কাস্টমার আপনার কাছে আসতেছে কিনা। আপনি বুস্টিং অফ করে দিলেন, দোকান বন্ধ। কেউ আপনার কাছে আসলো না, প্রোডাক্ট কিনলো না। কারণ আপনি সেল পুশ করছেন। আপনি কিন্তু ভাই ব্র্যান্ডিং করেন নাই বা আপনি কিন্তু কোনো গল্প বলেন নাই। আপনি কিন্তু কনটেন্ট দেখেন কনটেন্টটাকে আপনি ফোকাস করতে হয় বর্তমান সময়ে। কনটেন্ট ইস এ কিং বলা হয়। সো কনটেন্টে যদি আপনি ফোকাস না দেন, আপনি শুধুমাত্র সেলে ফোকাস দিছেন, ভাই আমার সেল হইলেই হইল। আপনি কোনো গল্প বলেন নাই।
কিছু বলে নেই, কাস্টমার আপনাকে মনে রাখবে কিভাবে? দেখেন আমি যদি একটু আ মানে যদি আমি অফলাইনের কথাই বলি, একটা সময় ছিল যখন গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন যেটা এখনো আমাদের মনে কিন্তু জায়গা করে নিয়েছে। সেটা ঈদ আসলে আমরা শুনি যে, "স্বপ্ন যাবে বাড়ি আমার।" হ্যাঁ? দেখেন এটা একটা গল্প, স্টোরি। তারা ব্র্যান্ড কিভাবে তৈরি হয় দেখেন। এই স্টোরিটা কিন্তু আমাদের মনে আছে। যখন বলে, "স্বপ্ন যে যাবে বাড়ি আমার।" আমাদের ওই গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের কথা মনে হয় এবং গ্রামীণ ফোন কিন্তু বলতেছে না যে, "ভাই তোমরা আমাদের নেটওয়ার্ক ভালো, আমাদের এমবি কিনো, আমাদের সিম নাও।" তারা সেটা বলছে না। তারা বলতেছে স্বপ্ন যাবে বাড়ি আমার এবং এই জিনিসটাতে বুঝাতেছে ভাই অনেক দূর তুমি নেটওয়ার্ক পাবা। গল্পটার ভিতরেই আছে। সো আপনি যদি ভাই আপনার কনটেন্ট এ গল্প বলাই দিতে পারেন, মানুষের ভিতরে যদি ওভাবে ঢুকাই দিতে পারেন যে ভাই স্টোরিটা যদি মানুষের ভিতর গেঁথে যায়, তখন আপনি ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আর সেল করে ব্র্যান্ড আসলে ওভাবে করা পসিবল। কিন্তু আপনি শুধু যদি সেলস এ ফোকাস দেন ভাই, আমি যেটা বললাম গল্পতে ফোকাস না দেন, আপনার কনটেন্ট এ যদি ওই স্টোরিটা না থাকে, ওই বিষয়টা যদি না থাকে, তাহলে কিন্তু দেখা যায় মানুষ আপনাকে ভুলে যাবে। তো তাদেরকে মনে রাখে, জিনিসগুলো মনে থাকে অ্যাকচুয়ালি স্টোরি বেসড গুলো বা যারা গল্প বলে, আপনি একটু ব্যাক এন্ড দেখেন। পিছনে আপনার যে প্রোডাক্ট আপনি সেল করছেন, কিভাবে তৈরি হচ্ছে, কারা তৈরি করছে, কিভাবে প্যাকেজিং করছেন, রাত ৩ টার দিকে উঠে আপনি প্যাকেজিং করছেন দেখান। এগুলো ভিডিও করেন। আপনি সেটা আপলোড করেন। ভাই তখন কিন্তু আপনার আস্তে ওই যে শুধু সেল না। তখন কিন্তু মানুষও দেখতেছে যে বাহ! খুব সুন্দর এবং একটা গল্প থাকবে। বিভিন্ন গল্প বলবেন। কেন আপনি এইভাবে কিভাবে তৈরি হচ্ছে। একেকটা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একেকটা গল্প থাকে। এবং প্রত্যেকটা প্রোডাক্টেরও একটা প্রবলেম থাকে। আপনি যদি প্রোডাক্টের একটা প্রবলেম আইডেন্টিফাই করতে পারেন, তখন যেয়ে কিন্তু আপনি কাস্টমার আপনার ওই সেলসেই থাকবে না। তারা ওই প্রবলেম ফেস যখন করবে তখন আপনার কাছে বারবার এসে আপনার প্রোডাক্টটাই খুঁজে নিবে। সো আপনি শুধু প্রোডাক্ট সেল করবেন না। যখন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, আপনার থিংক করতে হবে আপনি একটা প্রবলেম কিভাবে সলভ করতে পারেন সেটা মেন্টালিটি নিয়ে আপনাকে আগাতে হবে। তো প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা প্রবলেম সলভিং। সো সেই জিনিসটাকে আপনাকে মাথায় রেখে যখন আপনি সেল করতে পারবেন, দেখেন সেই প্রবলেম যখন ফেস করবে তখনই আপনার কাছে আসবে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। বাংলাদেশের মানুষের কাস্টমারদের যদি সাইকোলজি নিয়ে যদি বলা হয়, তারা অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ভ্যালুটাকে গুরুত্ব দেয়? নাকি তারা আ অফার বা অন্য কোনো কিছুকে গুরুত্ব দেয়? এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে ২ ধরনের মানুষ বা ২ ধরনের মেন্টালিটির কিন্তু অডিয়েন্স রয়েছে। একটা হচ্ছে যারা সারাদিন অফার খুঁজে, আরেকটা হচ্ছে যারা আপনার একটু ব্র্যান্ড বা একটু সচেতন যে ভাই টাকা বেশি হোক আমি একটা ভালো প্রোডাক্ট কিনবো। আবার আরেক কিছু অডিয়েন্স কিন্তু তারা ভাই আমার জাস্ট টাকা কম হলেই আমি কিনবো। কিন্তু দেখেন যখন আপনি ২ টা অডিয়েন্সই কিন্তু আপনার থাকে, এই ২ ধরনের অডিয়েন্সই কিন্তু থাকে। দেখেন আপনি যখন এই ২ ধরনের অডিয়েন্সের কাছে সেল করতে পারতেছেন না যারা ব্র্যান্ড নিয়ে কাজ করতে মানে যারা ব্র্যান্ডের জিনিসপত্র পছন্দ করে বা যাদেরকে গল্প বলায় যাদেরকে প্রোডাক্টগুলো সেল করতে পারতেছেন তারা যে প্রোডাক্ট গুলো আপনার কাছে কিনবে কখন? যখন আপনার এই প্রোডাক্ট গুলো আপনার একটা গল্প বলাইতে পারতেছেন। আরেকটা প্রোডাক্ট যারা হচ্ছে জাস্ট সেল করতেছেন। ২ টা কিন্তু ডিফারেন্ট। ২ টা কিন্তু কিন্তু ২ ধরনের মানুষই কিন্তু ২ ধরনের আলাদা বেস্ট। এখন যখন আপনি গল্প বলাচ্ছেন যে অডিয়েন্স তারা আপনাকে মনে রাখতেছে। এখন আপনি বলেন যে $১০ আপনি খরচ করতেছেন যারা কম টাকা দিয়ে অফার দিয়ে একটা $১০ দিয়ে একটা এড আপনি হচ্ছে রান করলেন। আরেকটা আপনি $১০ দিয়ে ব্র্যান্ডের অ্যাডভার্টাইজ রান করলেন। দেখেন, এখন $১০ দিয়ে আপনি হয়তোবা ১০ টা সেল পাইছেন, ভাই তারা ভুলে চলে গেছে। আর $১০ দিয়ে যখন আপনার ব্র্যান্ডের কাছে তারা আসছে, $১০ কিন্তু আপনি শেষ করে আপনার শেষ। $১০ দিয়ে আপনি অ্যাড রান অফ করে দিছেন। সে অফ করে দিছে। কিন্তু যার ব্র্যান্ড, তার যে অডিয়েন্স তারা কিন্তু আবার আসবে তার কাছে। আপনার কিন্তু আর $১০ খরচ করা লাগতেছে না। হ্যাঁ, আপনার কিন্তু আবার নতুন করে টার্গেট করে পাঠানো লাগতেছে না। কারণ আপনার ব্র্যান্ড তারা মনে আছে। তাদেরকে আপনার খরচ কস্টিংটা কিন্তু কমে যাচ্ছে। কমে যাচ্ছে। ওতে কিন্তু কস্টিংটা কিন্তু আপনার জাস্ট আপনি ডলার দিচ্ছেন, আপনার সেল হচ্ছে। ডলার দিচ্ছেন না, সেল হচ্ছে। ২ ধরনের অডিয়েন্সই থাকে। কিন্তু যখন ওই অডিয়েন্স গুলা কম টাকা দিয়ে যে অডিয়েন্স গুলো তারা আবার চলে যায়। কিন্তু আপনি যখন একটা ব্র্যান্ড ক্রিয়েট করেন, যেই অডিয়েন্স গুলো সেগুলো ব্র্যান্ডের জিনিস পছন্দ করে তারা বারবার ফিরে আসে আপনার কাছে। আর কম দিছেন আপনি ভাই আপনার কাছ থেকে না নিয়ে আরেকজনের কাছে নিবে। কম কি সেও প্রোডাক্ট সেল করেছে আরো কমে। তার কাছে যাবো। দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনি এর আগে যেটা বললেন যে কর্পোরেট লাইফে বেশ কিছু আ কোম্পানিতে আপনি কাজ করছেন। সো কর্পোরেট লাইফের এক্সপেরিয়েন্সটা যদি আপনি শেয়ার করতেন। কর্পোরেট লাইফের এক্সপেরিয়েন্সটা বেসিক্যালি আমি যদি একটু পিছন থেকে বলি যে, আমার একটা সময় ছিল আমি ল কমপ্লিট করেছি এলএলবি, এলএলএম। সো ডেফিনিটলি হয়তো আপনি বলবেন যে, "ভাই আপনি বিজনেস নিয়ে কথা বলতেছেন।" বিষয়টা এরকম আরকি যে, একদম যখন শুরু থেকে আমি বলি, আমি ফার্স্ট 2020 তে আমি একটা YouTube চ্যানেল খুলি। এর আগেও আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কাজ করি এবং কিছু কোর্স করি এবং ইভেন আমি এখনো কোর্স করি ভাই। অনেকে আবার কোর্স নিয়ে এটা নিয়ে আমি একটু পরে আবার বলব কোর্সের বিষয়গুলো নিয়ে। সো আমার মানে জিনিসটা হয়েছে কি, আমি ল নিয়ে পড়েছি। হয়তো আমার আ ল প্রফেশন এ থাকারই কথা ছিল।
বাট আমি যখন 2020-তে ইউটিউবিং করেছি ডিজিটাল মার্কেটিং নিয়ে, অনেক ভিডিও টিডিও মেক করেছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কিছু জেনেছি। সো আমি ওখান থেকে আলহামদুলিল্লাহ টাকা পয়সাও পাইছি বা ক্লায়েন্টের সাপোর্ট দিয়েও টাকা পয়সা পাইতাম। বাট ইন দ্য মিন টাইম দেখেন ফ্যামিলি সোসাইটি কিন্তু কখনোই এগুলা তারা তো ভালো চোখে দেখে না। বা ইউটিউবিং টাকা ওকে ফাইন। বাট তারা কিন্তু মানে ১ম বলে যে ঠিক আছে ওকে ফাইন, কিন্তু পিছনে যেয়ে বলে কি করতেছে এগুলা, জব করতেছে না। বাবা-মা টাকা পয়সা দিয়ে পড়াইছে। সে কি এগুলো ইউটিউবিং করতেছে কেন? বা এগুলো করে ঠিক আছে টাকা পাচ্ছি কিন্তু ওভাবে ভালো চোখে দেখে না। তো আমি তো তখন দেখা গেছে যে মানে ফ্যামিলি প্রেশার, সোসাইটি ভাই ওরা তো ভালো চোখে দেখে না। YouTube থেকে ইনকাম করো, ফ্রিল্যান্স করো, ক্লায়েন্ট সাপোর্ট দিয়ে টাকা পয়সা ওকে ফাইন, এগুলো নিয়ে ভাই অতটা ওভাবে দেখে না। তো আমি চিন্তা করলাম যে আসলে কি মানে ঘরে থাকলে জিনিসটা আসলে ফ্যামিলি ওভাবে পছন্দ করে না, বাট মানুষজন ওভাবে ভালো চোখে দেখে না। সো হলো যে একটু জবে জয়েন করা দরকার। সো আমি যখন ল ফার্মে গেলাম যে ভাই আমার মনে হলো যে, যে টাকাটা আমি পাবো এটা আমার জন্য অ্যাকচুয়ালি আমার জন্য না, বা এত কম টাকা দিয়ে আমি সারভাইভ করতে পারবো না। হ্যাঁ, কারণ আমি যত আর্নিং করি আলহামদুলিল্লাহ, সো ওই টাকাটা আমার কাছে কিছুই না। বা আমি ল প্রফেশনে থেকে আমি যে একটা গেইন করেছি আমার একটা নলেজ, সো সেটা কাজে লাগাতে পারছি না। সো ইন দ্য মিনটাইম আসলে করতে দেখা যায় আমি কর্পোরেটে আসলে জয়েন করার চেষ্টা করি। সো এখন কর্পোরেটের যে বিষয়টা অনেক সময় মামা চাচা ছাড়া জব হয় না, এটা অনেকে জানে। সো এই জিনিসটা আমি নিজেও সাফার করেছি যে আসলে জবে হতে আপনাকে স্কিল ডেফিনিটলি লাগবেই। সো আমি অ্যাকচুয়ালি তো একদম শুরু থেকে যখন আমি একদম নিচ থেকে জয়েন করার যে বিষয়টা, আমি কল সেন্টারেও জব করেছি, কাস্টমার সাপোর্ট দিয়েছি এবং ইন্টারন্যাশনাল কল সেন্টারেও কাজ করেছি, কাস্টমার সাপোর্ট দিয়েছি। আমার ফ্লুয়েন্ট ইংলিশটা ভালো হয়েছে সেখানে থেকে। সো দেখা গেছে মাল্টিনেশনাল কোম্পানিতে কিন্তু খুব ইজিলি সেখানে কোপ আপ করতে পেরেছি। আরেকটা বিষয় হচ্ছে যে সেক্ষেত্রে এখন আমি যখন আমার প্রোডাক্ট বিক্রি করি বা আমি যখন ই-কমার্সে আমার কাস্টমারদের কল কনফার্ম করি, আমি ওভাবে কল সেন্টারের মতো কথা বলতে পারি। কারণ আমি ওই কাজটা করেছি। আমি শুদ্ধভাবে ফ্লুয়েন্টলি কিভাবে কথা বলতে হয়, কাস্টমার ক্লায়েন্টদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, ওই পাওয়ারটা কিন্তু আমার তখন এসেছে। কারণ ওইখানে আমি জব করে আমি মোটামুটি একটা স্কিল ডেভেলপ করেছি। তারপর আলহামদুলিল্লাহ বিভিন্ন কর্পোরেটে কাজ করা, ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো দ্যাটস ওয়াই বিষয়টা কি হয়েছে যে জব করে তো একটা জায়গায় স্টেজে চলে আসা। কর্পোরেটের ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু কিন্তু আমরা ফেস করি যে এই প্রবলেমগুলা কিভাবে সলভ করতে হয়, একটা অ্যাড ম্যানেজার ডিসেবল হলে কি করতে হয়, হ্যাঁ? বা সেলস যখন পড়ে যায় তখন কিভাবে এগুলো সলভ করতে হয়, একটা কনটেন্ট মেক করতে গেলে কিভাবে ফোকাস দিতে হয়, হ্যাঁ? একটা স্টোরি দিয়ে একটা কনটেন্টকে মেক করতে হয়। সো এই জিনিসগুলো কিন্তু একটা কর্পোরেট থেকেই শিখা। সো আপনি যদি বিজনেস শুরু করেন, আমারও আই থিংক যে যখন কেউ একটা বিজনেস শুরু করতে যাবে, তার একটু একটা জব করার একটা ছোটখাটো এক্সপেরিয়েন্স থাকা উচিত। ওই জার্নিটা দিয়ে আসা উচিত। তাহলে সে একটু বুঝতে পারবে যে বিজনেসটাকে কিভাবে সে রান করতে পারবে। সো আমার ওই জায়গা থেকেই একদম যে এখন এবং প্রত্যেকটা বিষয় ছোট বিষয়গুলা, ছোট স্কিলগুলো আমার এখন কাজে লাগছে। যখন আমি নিজে বিজনেস করছি। আমারও তো এমপ্লয়ি আছে। এখন আমি একটা সময় নিজে আরেকজনের আন্ডারে কাজ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার এমপ্লয়ি আছে। সো জিনিসটা হইছে কি যে আমি ওই যে একটা সিচুয়েশন ছিল যে আমি আরেকজনের আন্ডারে কাজ করতাম। এখন আমি নিজে কাজ করে বুঝতে পারি যে ভাই তার পেইনটা কি? একটা এমপ্লয়ির পেইন কি? আমার পেইন কোথায় ছিল? বা কোন জিনিসটা আমার সলভ করা উচিত ছিল ওই সময়। আমি কিন্তু আমার এমপ্লয়িকে সেটা করাতে পারি। কারণ আমি জানি যে আমি ওই প্রবলেমটা ফেস করেছিলাম। সো তখন আমি তাকে ওই প্রবলেমটা কিভাবে সেটা দেখে সলভ করতে হয় সেই সলভের পলিসিটা হয়তো তাকে আমি শিখাতে পারি। এই বিষয়গুলো কিছু থাকে আসলে। অ্যাকচুয়ালি কর্পোরেটে থেকেই যখন আপনি একটা বিজনেস রান করেন। যেহেতু আপনি ই-কমার্স বিজনেস করতেছেন অ্যাজ ওয়েল অ্যাজ আহ, আপনার মার্কেটিং এর এজেন্সিও আছে। সো ক্লায়েন্টদের আপনি বিভিন্ন সার্ভিসও দেন। সো ই-কমার্সের ক্ষেত্রে আপনি একটা ব্র্যান্ড বিল্ড করার জন্য কাজ করতেছেন। তো ব্র্যান্ড বিল্ড করতে গেলে আমাদের কোন ব্যাপারগুলোকে ফোকাস দেওয়া উচিত বা কোন জায়গাতে আমাদের ইনভেস্ট করা উচিত? ইনভেস্টের বিষয়টা যদি হয় দেখেন, আপনি ২ টাতে ইনভেস্ট করতে পারেন। কিন্তু একটাতে ইনভেস্ট করলে হয়তো আপনার লাইফ টাইম বা আপনার হয়তো একটা সাস্টেইনেবল বিজনেস হিসেবে আপনি ক্রিয়েট করতে পারবেন। আরেকটা দিক হচ্ছে যেটা আপনি সাস্টেইনেবল বিজনেস ক্রিয়েট করাটা এতটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এবং ইনভেস্ট আপনি ২ জায়গাতেই করতে পারেন। কিন্তু ২ জায়গাতে ইনভেস্ট করার পর দেখা যাবে কি ব্র্যান্ডিং এ আপনি যে খরচটা করতেছেন সেটা আপনার ROI মিট করতেছে কিনা, রিটার্ন অন ইনভেস্টমেন্ট টা আপনার আসতেছে কিনা। হ্যাঁ, অনেকেই আছে, অনেক ই-কমার্স আছে, আমি নাম বলব না। সো তারা কি করে, তারা ব্র্যান্ডিং এ এতটা ফোকাস দেয়, তারা সেলস এর কথা বাদ দিয়ে দেয়। পরে ইন দ্য মিন টাইম কিন্তু তারা র‍্যাপ আপ করে দিতে হয়, অফ করে দিতে হয়, শাটডাউন করে দিতে হয় কোম্পানি। সো ই-কমার্স ব্র্যান্ড অনেকেই আছে, তারা সাস্টেইন করতে পারে না। হ্যাঁ, সো আমার অনেক ক্লায়েন্ট আছে যারা
সাস্টেইন করতে যাচ্ছে যে ভাই সাস্টেইন কিভাবে করবো? আমি বলছি ভাই আপনি আবার শুরু থেকে শুরু করেন। মানে আপনার প্রোডাক্টেই সমস্যা। আপনি কি নিয়ে কাজ করতেছেন? কারণ সে তো আমার কাছে আসে নাই ফার্স্ট থেকে। সে এসেছে যখন দেখেন প্রবলেমে যখন পড়ে তখনই কিন্তু একটা সলিউশনের জন্য কোনো একটা এজেন্সির কাছে যায় বা তখন আমি বলি যে ভাই দেখেন আপনি ব্র্যান্ড বিল্ড করেন না। আপনি শুধু কম দামে দিয়ে সেল করে দিয়ে দিছেন। তো আপনি যদি আজকে ব্র্যান্ড বিল্ড করতেন, আপনার যদি কনটেন্ট একটা গল্প থাকতো, এই যে ঘরের বাজার বিডি.কম। ঘরের বাজারকে সবাই চিনে। ঘরের বাজারকে কেন সবাই চিনে? কারণ তারা গল্প বানাইছে। তার গল্পগুলো মানুষকে পৌঁছাই দিছে। হ্যাঁ, তারা দেখেন একদম আপনি যদি দেখেন যে জমশেদ মজুমদার ভাই ওই যে সে একদম গাছ থেকে সে মধু নিয়ে আসতেছে। মধুর যে চাক সেখান থেকে সে মধু নিতেছে। এই ভিডিওগুলো কিন্তু আমাদের মনে জায়গা করে নিচ্ছে এবং আপনি এই ভিডিওগুলোতে দেখবেন অর্গানিক ভিউজ অনেক। সো আমি কিছু এক্সাম্পল দিব। আমার এমন কিছু ক্লায়েন্ট আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ভাই এবং কিছু ক্লায়েন্ট একটা ক্লায়েন্টের কথাই বলি। সে হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করে। মানে এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ও হতে পারে বা নিজস্ব আপলোড এবং সে যেগুলো করে আমি সেটা একটু ডিটেইলস বলি। সে বিভিন্ন ধরনের আ দেয় যে কিভাবে ফেসিয়াল বা ফেস রিলেটেড আরকি কিভাবে ভালো থাকতে হয় বা ফেসকে কিভাবে সুন্দর রাখা যায় এগুলো নিয়ে এসে বিভিন্ন পোস্ট দেয়। পোস্ট দিতে দেয় এবং সবাই মোটামুটি তাকে চিনে। তার পোস্টগুলো খুব দরকারি পোস্ট। মাঝে মধ্যে ভিডিও দেয়। সো সে হঠাৎ করে যখন একটা পোস্ট দিল যে, "আমি আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য একটা কনসালটেন্সি খুলতেছি বা আমি এরকম একটা প্ল্যান করছি। আপনারা যারা আগ্রহী আছেন আমার এখানে এনরোল হতে তারা চলে আসেন।" সে ১০ টা অর্ডার পাইছে। এই কনসালটেন্সি ১০ টা অর্ডার পেয়ে গেছে। বাট দেখেন তার কিন্তু কোনো বুস্ট করা লাগে নাই, এড রান করা লাগে নাই। তার কোনো খরচ হয় নাই। কিভাবে পারছে? পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে পারছে। আরেকটা পারছে যে গল্প বলার স্টাইলে বা অর্গানিক মার্কেটিং আমি যেটা বললাম যে ঘরের বাজারে অর্গানিক ভিউজ আছে। তাদের গল্প বলছে। ভাই আপনাকে ওভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করে নিতে হবে। হ্যাঁ? ঘরের বাজার কে যতটুকু না চেনে জামশেদ মজুমদারের জন্য কিন্তু আরো তত বেশি তার এটা প্রমিনেন্ট। সো দেখেন এক্ষেত্রে কিন্তু আপনাকেও পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেকটা জরুরি বা আপনি যখন একটা ব্র্যান্ড বানাচ্ছেন আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতেই হবে। প্রোডাক্ট দিয়ে হোক, গল্প দিয়ে হোক, কোনো না কোনোভাবে জায়গা করে নিতে হবে। সেখানে ইনভেস্ট করতে হবে। তখন আপনি অর্গানিক্যালিও কিন্তু আপনি সেটার একটা রেজাল্ট পাচ্ছেন। আরেকটা ক্লায়েন্টের কথা বলি, সে হচ্ছে হিজাবের ভিডিও বানায়, রিলস। হ্যাঁ? সে টানা ৩ মাস দিছে এরকম হিজাবের রিলস-টিলস দিয়ে। এখন যখন সে হিজাবগুলো সেল করছে, সুন্দর লাগবে। সবাই জিজ্ঞাসা করছে, "আপু দাম কত?" TikTok এ দেয়, Facebook এ দেয়। TikTok নিয়েও আসবো। TikTok এ দেয়, Facebook এ দেয়। বিভিন্নভাবে সেগুলো আপলোড করে। যে বিজনেস পারপাস এ না কিন্তু। সে যখন একটা সেল পোস্ট দিল, সে চিন্তা করল যে এগুলো তাহলে মানুষজনের যে এত চাহিদা, প্রাইস কত, প্রাইস কত? আর বিজনেস একটা মজার বিষয় হইছে, আপনি যদি চান আমার বিজনেস হবে বা আমার বিজনেস করা উচিত বা আমি বিজনেসে ফোকাস দিবা, তখন আপনি বিজনেস করতে পারবেন না। আপনি যখন বুঝবেন না যে ভাই আমার বিজনেস আমি করতে পারবো না, আপনি যখন কোনো একটা ধরেন ফর এক্সাম্পল আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান না। দেখবেন যে আপনি শেষে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন এবং সেই প্রোডাক্ট থেকে বেশি রেভিনিউ জেনারেট হচ্ছে। তো সে কখনো কল্পনা করতে পারে না যে হিজাবের এই জিনিসগুলো সে সেল করবে বা সেল হবে। দেখা গেছে যে সে যখন চিন্তা করলো যে এই ধরনের ভিডিও দিয়ে তো ভালো ভিউজ আসতেছে তার মানে সেল হবে। তো কি করলো সে যখন সেল করা মানে সেল পোস্ট দিল তার কিন্তু ২০-৩০ টা এমনিতে অর্ডার চলে আসছে। প্রোডাক্ট তার মানে অলরেডি কিন্তু ভিউজ আছে তার রিলসে, Facebook এ, YouTube, TikTok সেখানে তার শর্টস গুলো সেখানে ভিউজ আছে। দ্যাটস ওয়াই দেখা গিয়েছে যে অর্গানিক্যালি কিন্তু সে সেখান থেকে প্রোডাক্ট গুলো সেল করতে পারছে। তো সেক্ষেত্রে ব্র্যান্ডিং এ যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে যোগ করে যদি আপনি প্রোডাক্টের ব্র্যান্ডিং এ যদি আপনি ফোকাস দেন, সেলস এ ফোকাস হবে কিন্তু সেলস এ যদি ইনভেস্ট এর চাইতে ব্র্যান্ডিং এ কিছুটা ফোকাস দেন, কিন্তু তার মানে এই না যে আপনি পরে এত ইনভেস্ট করতেছেন যেটা আগে বললাম যে র‍্যাপ আপ করে দিতে হবে, অফ করে দিতে হবে। কোম্পানি এরকমও না। আপনি ২ টাকে ব্যালেন্স করে আগাতে হবে। যেটা দিকে আপনার মনে হবে যে সেলস এ যখন যখন ব্র্যান্ডিং এ তখন ২ ভাবে ইনভেস্ট করে আপনাকে প্যারালালি সিমালটেনিয়াসলি আগাতে হবে। দেন তখন যেয়ে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ওই সময়টাতে। আপনি যেটা বললেন যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ব্যাপারটা, সেটা আমি ডিফারেন্ট একটা পার্ট। সেটাকে আমি যদি স্কিপ করি, আমি যদি আ ধরুন আমি একটা বিজনেস করব বা একটা ই-কমার্স আ বিজনেস ডেভেলপ করব এবং সেলস তো অবশ্যই ইম্পোর্টেন্ট। আ বাট ব্র্যান্ডিং করার প্ল্যান করতেছি। আমার কোম্পানির আমার ই-কমার্স প্ল্যাটফর্ম এর ব্র্যান্ডিং করার প্ল্যান করতেছি। তখন সেই ব্র্যান্ডিং এর জন্য আমার কি কোনো এজেন্সির কাছে যাওয়াটা বেটার হবে? নাকি একটা ইন-হাউস টিম বিল্ড করা বেটার হবে? আপনার সাজেশনটা কি? ফার্স্ট অফ অল বিষয় যেটা হয় কি, যখন একটা নতুন উদ্যোক্তা সে যখন বিজনেসটা শুরু করে, তার কিন্তু ঐরকম একটা টাকা-পয়সা তার থাকে না বা ইনভেস্টমেন্ট থাকে না। মানে দেখে দেখেই ব্যবসা শুরু করার মতো যে আমিও ৮-১০ টা মানুষকে দেখছি যে ব্যবসা করছে, আমিও ব্যবসাতে চলে আসলাম। সো সেক্ষেত্রে জিনিসটা কি হয়, যখন সে বিজনেসে চলে আসে, তার ঐরকম টাকা থাকে না যে সে মনে করছে ৳২০,০০০ ভাই ৳২০,০০০ দিয়ে দেখি একটা ব্যবসা শুরু করতে পারি কিনা। সে যে ইন হাউস একটা টিম বিল্ড করবে, সেটা কিন্তু তার পক্ষে পসিবল হয় না। পসিবল না। পসিবল হয় না।
তো যখন একটা এজেন্সির কাছে দেয় তখন কিন্তু সেই এজেন্সি তাকে একটা কন্টেন্ট মেক করে দিচ্ছে, তার অল্প খরচে তার কন্টেন্ট থেকে শুরু করে, কারণ সেই এজেন্সির কাছে কিন্তু এমপ্লয়ি আছে। যেমন আমার কাছে কিন্তু ভিডিও এডিটর আছে, গ্রাফিক ডিজাইনার আছে, হ্যাঁ, তারা কিন্তু ফুল টাইম কাজ করছে, পার্ট টাইম কাজ করছে আমার এখানে। সো এক্ষেত্রে বিষয়টা কি হয়, তারা যখন তাদের কাছে আসে আমি কিন্তু তাকে কম কস্টিংয়ে করে দিতে পারি। হ্যাঁ, আর সে যদি একটা এমপ্লয়ি রাখতো তার মান্থলি তার একটা স্যালারি দেওয়া লাগতো। এজেন্সি ছাড়া যদি সে নিজে একটা ইন হাউস বিল্ড করে যদি টিম সে করতো, তার একটা কস্টিং অনেক বিশাল একটা কস্টিং। অবশ্যই যদি আপনি হচ্ছে আপনার যদি খরচ যদি আপনার বেশি আপনার যদি কস্টিং বা বাজেট যদি বেশি থাকে, ওকে ফাইন, আপনি একটা ইন হাউস বিল্ড টিম করে নেন। কিন্তু টিমটা হতে হবে টিমের মতো। আবার এরকম মানে টিম যদি ভালো না হয় ভাই, তখন এর চেয়ে দুঃখজনক এটা আমি ফেস করি আর কিছু হতে পারে না। যে একটা টিম মানে আমরা অনেক সময় চিন্তা করি যে ভাই চাকরি পাওয়া কঠিন, তার চেয়েতেও বেশি কঠিন একটা ভালো এমপ্লয়ি পাওয়া। হ্যাঁ, Yeah. সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন হাউস বিল্ড টিম করলে অনেক কিছু ফোকাস করতে হবে। কিন্তু একটা ভালো রেপুটেড এজেন্সি যদি হয়, তাদের যদি অলরেডি টিম বিল্ড আপ করা থাকে, ওকে ফাইন, আপনি তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিলেন। প্রুভেন টিম অলরেডি আছে। রাইট, এক্সাক্টলি। তো এক্ষেত্রে বিষয়টা হয় কি, আবার অনেকে আমার কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট গুলো আসে কি বুস্টিং বা অ্যাড রানের জন্যে। তো এটা নিয়ে একটু মানে হাসির বিষয় যে জিনিসটা আমি বলি। অনেকে বলে যে, "ভাই কত ডলার নিবেন?" মানে ভাই তার বিজনেস আমাকে বলে না, তার বিজনেসই কিছু না। সে বলে, "কত ডলার নিবেন?" আমি বলি, "ভাই আপনি আগে আমার সাথে বসেন, মিটিং করেন। আপনার যা ডলারের তাই নিবো। ফেসবুকে হয়তোবা আপনি হচ্ছে ফেসবুকে 15% ভ্যাট আর হচ্ছে আপনার ব্যাংক 15% ভ্যাট সব মিলে যদি ৳১২৫ ৳১৩০ পার ডলার হয়, সেটাই নিবো। কিন্তু আপনার বিজনেস তো আমাকে জানাতে হবে। আপনি আমাকে সার্ভিস চার্জ দিয়েন।" কিন্তু বিষয়টা হয় কি, তাদের সার্ভিস চার্জ দেওয়ার মতো ওই ইয়েটা থাকে না, ইনভেস্টমেন্টটা থাকে না। দ্যাটস ওয়াই তারা ৳২০ ৳৩০ বেশি দিয়ে এজেন্সির কাছে যায়। কিন্তু পরে দেখা যায় এজেন্সির কাছে গেলে কি হয়? যে ওকে ফাইন যাচ্ছি। কিন্তু তারা কিন্তু ওইভাবে তারা ওই ডলার রেটে তাকে করে দিচ্ছে। ৳১৪০ ৳১৫০ রেটে করে দিচ্ছে। হয়তো ৳১০ ৳২০ দিয়ে কি এটা কি তাদের কোনোদিনও সার্ভিস চার্জ হতে পারে না ওই এজেন্সির। তারা করে দিচ্ছে কারণ তার আরো ১০ টা ২০ টা ক্লায়েন্ট আছে, ও হয়ে যায়। কিন্তু তারা কিন্তু আপনার বিজনেস নিয়ে কাজ করে না। যেমন আমার যদি ১০ টা বা ৫ টা ক্লায়েন্ট থাকে, আমি আর বাড়াই না। যেমন আমার ক্লায়েন্ট একদম লিমিটেড। আমি সবাইকে নেইও না। ইভেন ১ ঘন্টা মিটিং করেও আছে কিছু ক্লায়েন্ট আমি নেই না। কারণ আমি বুঝতে পারি যে ভাই তোমার বিজনেস আগাবে না। সো বা তার কোনো নিজস্ব কোনো থিংকিং নাই যে তার ব্যবসা সে কি করে। ভাই আপনি সব করে দেন। আপনি সব করে দেন। ভাই আমি আমি তো আমার বিজনেস দেখব। আমি কি আপনার বিজনেস দেখব? তখনই দেখব যখন আপনিও আমাকে হেল্প করবেন। আপনি যদি বলেন পুরা বিজনেস আপনার, তাহলে তো ভাই আমি আপনার বিজনেস আমি চালাইতে পারি। আমি কেন আপনার বিজনেসে তাহলে আমি খরচ করতেছি? রাইট। তো আমি তো আপনার ব্যবসাটা করতে পারি। আমি কেন আপনার ব্যবসায় সময় দিব? হ্যাঁ, আমি আপনার ব্যবসায় সময় দিব। আপনি যদি আমাকে হেল্প করেন, আপনি যদি বিজনেস বুঝেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং বুঝেন, আপনি যদি সেলস বুঝেন, আপনি ভাই কিছুই বুঝেন নাই। আপনি এজেন্সির কাছে আসছেন, আপনি সব করে দেন। সো এটা কিন্তু এবং অনেক ক্ষেত্রে এজেন্সির আমারও কিছু ক্লায়েন্ট বলে যে, "ভাই আমি একজনের কাছে অমুক এজেন্সির কাছে গেছি, টাকাই মেরে দিছে।" সো ভাই অনেকে তো টাকাই মেরে দেয়। সো বিষয়টা হচ্ছে কি যে ভাই হ্যাঁ, এজেন্সির কাছে যাওয়াটা খারাপ না, যেতে পারেন। কিন্তু বুঝে শুনে একটু দেখে চোখ কান খোলা রেখে নিজে কিছু নলেজ গেইন করে তারপর এজেন্সির কাছে যান। আর অবশ্যই বিল্ড করতে পারেন। সেক্ষেত্রে অবশ্য প্রপার ইনভেস্টমেন্ট থাকলে দ্যাটস গুড অ্যাকচুয়ালি। বাট ওই যে ভালো এমপ্লয়ি নিতে হবে বা বুঝে শুনে তখন। অনেকে আছে যে ই-কমার্স বিজনেস করার আগে হিউজ কোর্স করে। ঠিক আছে? আ কোনো কোর্স ইফেক্টিভ হয়, কোনো কোর্স ইফেক্টিভ হয় না। সো আপনার কাছে কি মনে হয় আ একজন ই-কমার্স এন্টারপ্রেনিউর এর কোন ধরনের কোর্স করা উচিত এবং সেটার ইফেক্টটা কি? আচ্ছা দেখেন, কোর্সে মেক্সিমাম টাইম বা আমি নিজেও একটা সময় কোর্স করতাম হচ্ছে সার্টিফিকেটের জন্যে। সার্টিফিকেটে অনেকে বলেছে, আমি যদি একটা ওয়ার্কশপ করি, সেখানে বলে, "ভাই সার্টিফিকেট দিবেন?" আমি আসলে কি লাইফে দেখলাম যে সার্টিফিকেট ভ্যালুটা খুবই কম। মানে লাইফে আসলে হ্যাঁ, আপনি যদি এসএসসি, এইচএসসির কথা বলেন, ওকে হ্যাঁ, সে সার্টিফিকেটের ভ্যালু আছে। কিন্তু একাডেমিক ব্যাপারটা একাডেমিক ডিফারেন্ট। কিন্তু যখন আপনি কোনো কোর্স বা এই ধরনের সার্টিফিকেট কিন্তু আপনার খুব বেশি কাজে লাগে না। সো অনেকে এটার জন্য আমি নিজেও সার্টিফিকেটের জন্য একটা সময় করতাম যখন ইউনিভার্সিটিতে ছিলাম। ওই সার্টিফিকেট ভাল লাগতো, ওয়ার্কশপ করতাম, ওই কোর্সগুলো করতাম। তবে এখন আমি এখন কেন কোর্স করি এবং আগে আমি অনেক ফ্রি কোর্স করতাম, এখন পেইড কোর্সগুলো বেশি করি। ফ্রি কোর্সগুলা কি দেখেন, একটা YouTube-এই কিন্তু সব আছে। আপনি YouTube-এ সার্চ দিলে ভাই সব পাবেন। আপনি কি করতে হয় দেখেন, আপনাকে কোর্সে যা বুঝাবে YouTube-এ সব আছে। এখন আপনি বলতে পারেন তাহলে ভাই আমি কোর্স কেন করব? দেখেন কোর্সেরও কিছু বিষয় আছে। যেমন আপনি যখন একটা কোর্স করবেন, সেটা যদি ইফেক্টিভ হয়, আপনি কিন্তু ওই কোর্সে যখন আপনি এনরোল হচ্ছেন, আপনার চিন্তা হবে, "ভাই আমি টাকা দিছি। টাকা দিয়ে আমাকে তার মানে এখানে আসা লাগছে। তার মানে আমার কোর্সটা একটু ভালোভাবে করতে হবে, বুঝতে হবে।" আমি যখন ওয়ার্কশপ করাই, আমি বলি যে, "ভাই আপনি একটা খাতা কলম নেন, নোট ডাউন করেন। আপনাকে আমি এগুলো আবার সব সুন্দর করে আবার মানে মেমোরাইজ করাবো বা হোয়াটএভার যাই হোক আপনাকে বুঝাবো বা আপনি প্র্যাকটিক্যালি আমাকে দেখাবেন।" সো সব তো YouTube-এই আছে। আমি কেন কোর্স করি বা করব বা করাই?
সো আমি নিজে কোর্স করি, অনেক কিছু জানতে পারি, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের কোর্স করি এবং এই কোর্সগুলো করে একটা হেল্প হয় যে আমি ৮-১০ জন মানুষকে এই জিনিসগুলো বুঝাইতে পারি। কারণ ইংলিশ নিয়ে অনেকেরই একটা ভীতি থাকে যে ভাই তো ইংলিশ ভিডিওগুলো YouTube অনেক ভালো, ভালো আছে। হ্যাঁ? সেলস নিয়ে, অনলাইন বিজনেস নিয়ে এগুলো নিয়ে অনেকে হয়তোবা এই ভিডিওগুলো দেখে না। তো আমি আমার কোর্সে এই জিনিসগুলো মার্চ করি প্লাস আমি বাইরের যে কোর্সগুলো করি সেই কোর্সগুলো চেষ্টা করি যেন আমি আমার স্টুডেন্টসদেরকে, আমি আমার ক্লায়েন্টদেরকে বুঝাইতে পারি। সো এই জিনিসটা হয় কি ভাই কোর্স আপনি করবেন, অবশ্যই করবেন। কিন্তু বুঝে শুনে কোর্স করবেন। কোর্স করার পাশাপাশি সেগুলো আপনি কোর্স করে রেখে দিলে হবে না। কোর্সগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কোর্সগুলো যদি ইমপ্লিমেন্ট না করেন, কোর্স করে অ্যাকচুয়ালি কোনো লাভ নাই। যদি আপনি সেগুলো কাজেই না আসে, কোর্স জাস্ট করে, করে রেখে দিচ্ছেন। দ্যাটস ইট। কোর্সটা কাজে লাগাই দেন, আই থিংক যে একটা ভালো রেজাল্ট আসবে। আপনি কি এখন কনসালটেন্সি দেন? কনসালটেন্সি দেওয়া হয়। মূলত আসলে কনসালটেন্সি যে বিষয়গুলো থাকে, আমি যখন আসলে ফার্স্টে আমি ১ ঘন্টা মিটিং করি সেটা হচ্ছে ফ্রি। ফ্রি মানে সেক্ষেত্রে হয় কি যখন আমি বুস্টিং বা অ্যাড রান করি তখন তো ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট আসে। বাট যখন বুস্টিং অফ করে দেই তখন যে ক্লায়েন্টগুলো আসে তাদেরকে আমি মানে আগে দেখি যে বুঝা যায় যে ক্লায়েন্টটা কিরকম। যদি মনে হয় যে ক্লায়েন্ট একটু এডুকেটেড বা সেগুলো কিছুটা, কিছুটা বুঝে, বিজনেস সম্পর্কে তার আগ্রহ আছে, নতুন উদ্যোক্তা আগ্রহ আছে, তখন আমি তাকে আসলে কনসালটেন্সিটা দিয়ে মজা পাই। কারণ ভাই একটা মানুষ যদি না বুঝে, আপনি তাকে বুঝায়া মজা নাই যে এই বিষয় সম্পর্কে তার কোনো নলেজই নাই। যার একটু নলেজ আছে তার সাথে আপনি কথা বললে মজা পাবেন। তাকে ওই জিনিসটা বুঝাইলে সে বুঝবে। হ্যাঁ? সো দ্যাটস ইট আসলে আমি ওই ধরনের ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেই যারা কিছুটা বুঝে। না বুঝলে আসলে দেখা যায় তাদের সাথে মিটিং করেও মজা নাই বা তাদের কাছে আমি মানে ফ্রিতে মিটিং করি যাতে যেসব ক্লায়েন্টকে আমার পছন্দ হয়, ফ্রিতে মিটিং করলে আমার ভাল লাগে যে না তারা বুঝতেছে। তারা এবং আরেকটা বিষয় আপনাকে মজার বিষয় বলি। আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি ফ্রিতে ১ ঘন্টা মিটিং করাচ্ছেন। আপনার ভ্যালু বা আপনার কি হচ্ছে বা লাভ হচ্ছে? আমি ১ ঘন্টা করি, সে যদি ২ সপ্তাহ পরে আবার আসে, আমি তাকে আবার মিটিং করাই। আবার জানি কি এখন দেখেন একজন যখন আপনার কাছে বারবার আসবে, সে ফ্রি নিচ্ছে আমার কাছ থেকে। ভাই ৩ নাম্বার ৪ নাম্বার দিন কিন্তু সে এসে আমাকে বলবে যে, "ভাই আপনার একটা কোর্স আমি নিবো বা আপনার একটা ওয়ার্কশপ আমি জয়েন করতে চাই।" সো বিষয়টা কি হয়? যে দেখেন আপনি যখন তাকে একটা ফ্রি সার্ভিস দিচ্ছেন, তার মনের মধ্যে কিন্তু একটা চলে আসবে যে না তার কাছ থেকে একটু সার্ভিস নেই। সে আমাকে এত ফ্রিতে এত কিছু বলতেছে বা এত টিপস দিচ্ছে। সো তার একটা কোর্স নেওয়া আমার উচিত। দ্যাটস ওয়াই দেখা যায় কি যে আপনার কাছে তখন কিন্তু আল্টিমেটলি একটা একটা কাস্টমার বা ক্লায়েন্ট আপনি পাচ্ছেন। সো আমাদের মধ্যে যে সমস্যাটা হয় আমরা অনেকে কাউকে ভ্যালু দিতে চাই না। বা আমরা কাউকে শিখাইতে চাই না। যে আমি মনে করি দূর থেকে শিখাবো কয় টাকা পাবো? হ্যাঁ, বা আমি এখানে আপনাকে ভ্যালু বলতেছি YouTube থেকে কয় টাকা দেয়? কিন্তু বিষয়টা দেখেন, আপনি যদি একটু লং টার্ম এ চিন্তা করেন, ভাই আপনি যে বলতেছেন যে আপনার কথাটা শুনতেছে, সে কিন্তু আপনার কাছে আবার আসবে। যখন আপনার কথাটা তার ভাল লাগবে, ভ্যালু পাবে। ভ্যালু যখন পাবে তখন আল্টিমেটলি কিন্তু ক্লায়েন্ট কাস্টমাররা চলে আসবে। ই-কমার্স এর ক্ষেত্রেও তাই, অনলাইন সেলস এর ক্ষেত্রেও তাই, সার্ভিসের ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে। ভ্যালু না পেলে কেউ আপনার কাছে আসবে না। আপনি যদি একটা ভ্যালু দিতে পারেন, ফ্রিতে একটা ভ্যালু দিতে পারেন, সে আপনার কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নিবে মাস্ট। আজকে না হোক কালকে সে আসবেই। ওকে। যাদেরকে আপনি কনসালটেন্সি দেন, আপনি যেটা বললেন যে আ আপনি একটু বাছাই করে, করে কনসালটেন্সি দেন, যাদের ন্যূনতম নলেজ আছে। সো এই ধরনের পারসনদের আপনার আ সাইকোলজিটা কেমন? যে তারা আ দ্রুত সাকসেসফুল হইতে চায় এই ধরনের কোনো মেন্টালিটি আছে? নাকি লং টার্ম গেম খেলার জন্য তারা ধীরে, ধীরে আগাইতে চায়, ব্র্যান্ড বিল্ড করতে চায়? তাদের সাইকোলজি নিয়ে যদি বলতেন। সাইকোলজিটা বেসিক্যালি দেখা যায় যে তার মেক্সিমামই কি মানে তারা মানে একটা ফ্রাস্ট্রেশন এ থাকে যে ভাই আমি এত টাকা মানে তারা যদি কিছু এডুকেটেড বা এগুলো নিয়ে তারা রিসার্চ করছে। কিন্তু আইসা বলল যে ভাই আমার সেল নাই। মানে তারা ফ্রাস্ট্রেটেড ক্লায়েন্ট। যে ভাই আমি এখন কি করব? মানে সে ব্র্যান্ড কি বিল্ড করবে তার সাইকোলজিটা এরকম যে ভাই আমি কোনোভাবে ভাই বাঁচতে চাই। এই ব্যবসাটা করে আমি কোনোভাবে টিকায় রাখতে চাই। হ্যাঁ? সো সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের সেক্ষেত্রে তার যে সাজেশন গুলো হয় যে ভাই আপনি যদি টিকায় রাখতে চান তাহলে আপনি কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রেখে তারপর কাজ করতে হবে। তো এখন হয়তো হুটহাট ডিসিশন নেওয়া যাবে না। যেহেতু আপনি একটা সাস্টেইন করতে চাচ্ছেন আপনার বিজনেসটাকে যে অনেক সময় তারা হুটহাট ডিসিশন নিয়ে নেয়। যে অনেক ইনভেস্ট করে ফেলে, ভয় পায় যে ভাই আরেকটু ইনভেস্ট করলে হয়তো আমার কিছু একটা ভালো রেজাল্ট আসবে। তো সেক্ষেত্রে তাদের সাইকোলজি গুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকে যে তারা ফ্রাস্ট্রেটেড মানে ক্লায়েন্ট গুলো ফ্রাস্ট্রেটেড থাকে। তো সেক্ষেত্রে তাদের সাইকোলজি নিয়ে আসলে ওইভাবে যদি আপনি চিন্তা করেন যে তাদেরকে মানে তারা চায় কি আপনি একটু তাদেরকে আশ্বস্ত করবেন যে ভাই আপনি সমস্যা নাই। আমি দেখতেছি কি হবে।
সেই জিনিসটা তারা চায়। আসলে তারা চায় একটা মানে হেল্প চায়, সাহায্য চায় যে বা আপনি তাদেরকে কিভাবে হেল্প করতে পারেন। হতে পারে আপনার কথা দিয়ে হতে পারে, কাজ দিয়ে হতে পারে বা তাদেরকে আপনি কিভাবে হেল্প করছেন সেটা তাদের সাইকোলজিতে সবসময় একটা ইয়ে থাকে যে তারা যেন আমাদের কাছ থেকে কিছু হলেও হেল্প পায়। কারণ হেল্পের জন্যই তো মূলত তারা আমাদের সার্ভিস নিচ্ছে। তাছাড়া তাদের হেল্পের জিনিসটা বেশি থাকে। তাদের সাইকোলজিটাই মূলত এ ধরনের হয় আরকি। আচ্ছা, একটা বিষয় আমাকে অনেকে কোয়েশ্চেন করে বা এটা একটু ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা যে, "ভাই আমি তো অনেক সময় আমরা বলি যে আমরা সব টাইপ করলে যা টাইপ করি টি-শার্ট টাইপ করলে, টি-শার্ট সার্চ করলে ওই বিজ্ঞাপন আসা শুরু করে।" কিন্তু আবার অনেকে আমাকে এই কোয়েশ্চেনও করে বা আমি নিজেও দেখি যে আমি থিংক করতেছি যে ফর এক্সাম্পল আপনি চিন্তা করতেছেন যে কক্সবাজার যাবেন ঘুরতে। একটু পরপর দেখবেন কক্সবাজারের ভাই এটা কিভাবে পসিবল? দেখেন Facebook কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং যে Facebook কি আমাদের মনের খবর জেনে গেল? তো আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের বাসার মানুষ বা ঘরের বউ অনেক কিছু জানে না যেটা Facebook জানে। রাইট? খুব ইন্টারেস্টিং। সো Facebook কিন্তু এগুলো জানে। সো কিভাবে জানে? এখন এইটাই হচ্ছে আসল খেলা এবং এটাতে নিয়েই কাজ করতে হবে। যারা আমাদের উদ্যোক্তা বা যারা ডিজিটাল মার্কেটার এবং এটাই মেইন ফ্যাক্টর বা এই খেলাটাই হচ্ছে মাইক্রো বিহেভিয়ার ডেটা ট্র্যাকিং Facebook এর, হ্যাঁ? মাইক্রো বিহেভিয়ার ডেটা ট্র্যাকিং জিনিসটা কি? ধরেন আপনি Facebook এ স্ক্রল করছেন। আপনি হয়তো অ্যাকশন নিচ্ছেন না সেটাও একটা তার ট্র্যাক করা নিচ্ছে। ছোট, ছোট যে বিহেভিয়ার গুলো আছে আপনার, এই মাইক্রো বিহেভিয়ার ডেটা ট্র্যাকিং গুলো কিন্তু এর মধ্যে আপনি স্ক্রল করছেন, এটা একটা ট্র্যাক করছে, স্ক্রল করে চলে যাচ্ছে। কোথায় থামছেন? ২০ সেকেন্ড স্টপ দিচ্ছেন, ৪০ সেকেন্ড কোনটা দেখছেন, কোনটা আপনি দেখছেন না। সবকিছু কিন্তু Facebook ট্র্যাক করে নিচ্ছে। কোন ছবিটা একটু জুম করলেন, কোথায় কমেন্ট গুলো পড়লেন, কমেন্ট করে আবার ব্যাক স্পেস দিয়ে চলে গেলেন। এগুলো Facebook এর এই মাইক্রো বিহেভিয়ার ডেটা গুলো সে ট্র্যাক করে নেয়। তো দেখা যায় যে কোনো এক সময় হয়তোবা আপনি 7 ডেজ আগে বা কোথায় যাচ্ছেন আপনি সেগুলো সব Facebook জানে। হ্যাঁ, তার বিজ্ঞাপনে সেগুলো সে কাজে লাগায়। সো এর ভিতরেও কিন্তু আমরা ডিজিটাল মার্কেটাররা কাজে লাগাতে পারি কিভাবে? এই মাইক্রো বিহেভিয়ার ডেটা ট্র্যাকিং যেটা, সেটা আমরা অনেকে কি করি? আমরা তো বিজ্ঞাপন দেই। ধরেন আপনি শুধু দিলেন অফার দিলেন হ্যাঁ, স্ক্রল করলে কিন্তু চলে গেল অডিয়েন্স। কিন্তু ধরেন আপনি যদি একটু দেন, ধরেন যদি আপনার একটা রিস্ট ওয়াচ হতে পারে যে আপনার বিজ্ঞাপনে যদি একটু ফানি কিছু থাকে বা যদি অর্গানিক নরমালি পোস্ট হয় আপনি যদি দেন যে, "আপনি কি সেই লোক যে ফ্যাশন ফ্যাশনের জন্যে মাটি কামড় দিয়ে হলেও চিন্তা করেন?" হ্যাঁ, তখন কিন্তু দেখবেন যে আপনার একটা বন্ধু আপনাকে মেনশন করছে বা ফানি লাগলো। তো দেখেন এটা কিন্তু তার মনের ভিতর চলে গেল বিষয়টা, হ্যাঁ? সো ইন দ্য মিনটাইম যখন আপনার একটা ব্র্যান্ড কিন্তু বিল্ড করলো তো বিল্ড হয়ে গেল আল্টিমেটলি। সো আপনি যখন একটা নতুন আপনি যখন এই একটা রিস্ট ওয়াচের যখন আবার একটা বিজ্ঞাপন চালাচ্ছেন, তখন সে যে দেখলো সে কিন্তু মনে হবে যে আমি তো হাসছিলাম ওইটা দেখে। এই জিনিসটা কিন্তু তার তো তখন ওইটাকে কিন্তু কাজে লাগাতে পারেন আপনি, হ্যাঁ? সো এই জিনিসটা আমরা অনেকে বুঝি না বা আমরা জাস্ট সেল করি। বাট কিছু ইন্টারেস্টিং বা ফানি বিষয় বা কিছু আমরা যদি এড করতে পারি তখন যেয়ে কিন্তু একটা ভালো ফ্রুটফুল হয়। সো এবং একই সাথে মাইক্রো বিহেভিয়ার যে ডেটা ট্র্যাকিং এবং যখন এই কমেন্টটা করে আপনার বন্ধু, সেটা হচ্ছে মাইক্রো বিহেভিয়ার ট্রিগার। হ্যাঁ? সো এই যে বিষয়টা, এটা খুব ইম্পোর্টেন্ট। আপনাকে মাইক্রো বিহেভিয়ার ট্রিগারের জন্যে আপনাকে অবশ্যই এটা আগাতে হবে যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে? কাজের জন্য অবশ্যই এই বিষয়গুলো যখন আপনি নিয়ে কাজ করবেন বা আপনি যখন এগুলো নিয়ে থিংক করবেন, বিজ্ঞাপনগুলো কিভাবে দিতে হয়, তখন যে আপনার বিজ্ঞাপনে একটা ভালো রেজাল্ট আসবে আগের চাইতে। দ্যাটস ইট। সো বাংলাদেশের কনটেক্সটে বিজনেসম্যানরা ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে লং টার্ম ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে কোন ভুলগুলা বেশি করে? দেখুন, ফার্স্ট অফ অল একটা কথা আমি বলব, ব্র্যান্ডিং ইজ নট অ্যাবাউট লোগো, ব্র্যান্ডিং ইজ হাউ দে ফিল অ্যাবাউট ইউ। এই জিনিসটা আমরা অনেকে বুঝতে চাই না। অনেকে মনে করে ব্র্যান্ডিং মানে লোগো, ডিজাইন অর ব্র্যান্ড গাইডলাইন এগুলো দ্যাটস ইট। বাট ব্র্যান্ডিং মানে যে আপনি কিভাবে মানুষকে প্রচার করতেছেন। এখন ডিজিটাল মার্কেটিং এর যুগে 100% ট্রু একটা কথা, আপনি কি সেল করতেছেন এটা ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কোন ওয়েতে প্রেজেন্ট করছেন, কোন ওয়েতে সেল করছেন এটা ম্যাটার করে। বা এটাই আপনাকে ডিফারেন্ট করে তোলে অডিয়েন্সের কাছে। দ্যাটস ব্র্যান্ডিং এবং এই জিনিসটা আমরা অনেকে বুঝি না যে কোনভাবে প্রেজেন্ট করতে হবে আমাকে। হ্যাঁ, কোন প্রবলেমটা আমাকে বলতে হবে। অডিয়েন্সদেরকে বা কাস্টমারদেরকে কোন প্রবলেমের কথাটা বললে সেই সলিউশনটার জন্য আমার কাছে আসবে। আমরা শুধু প্রোডাক্ট নিয়েই চিন্তা করি। হ্যাঁ, প্রোডাক্ট নিয়ে আমাদের বেশি ফোকাস থাকে যে প্রোডাক্ট এবং আমরা চিন্তা করি না যে ব্র্যান্ডিংটা কিভাবে করতে হয় বা তাদের যে ভুলগুলো থাকে, তারা মানুষ তাদেরকে কিভাবে চিন্তা করছে বা কিভাবে তাদেরকে দেখতেছে এই জিনিসগুলো কিন্তু ফোকাস থাকে না। দ্যাটস ওয়াই কি হয়? তারা কিন্তু এই জিনিসটাতে ফোকাস না এসে তারা লোগোতে দেখে, ডিজাইনে দেখে, থিম ওকে ফাইন। বাট আপনার যে একটা যদি আপনি লং টার্ম কাজ করতে চান, আপনার যে ভুলগুলোতে এর মধ্যে আপনার হচ্ছে যে আপনি অনেক কিছুতে ফোকাস নাই। আপনি আপনার ফোকাস নাই আপনি আপনার প্রোডাক্টে। এখন আমার চিন্তা করতে হবে প্রোডাক্ট ইস ইকুয়াল টু প্রবলেম।
প্রবলেমটা কি? তোমার প্রোডাক্টের প্রবলেমটা তুমি সলভ করো। তাইলে তো হয়ে যায় না, তাই না? তো সেক্ষেত্রে এই জিনিসটা যখন দেখে না মানুষ, যখন কোনো প্রবলেম বাইর করতে পারে না, তারা মানুষকে উপস্থাপন করতে পারে না, যখন একটা স্টোরি বলতে পারে না, হ্যাঁ? তখন কিন্তু এই জিনিসটা হয় না। আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে, পিপল ডোন্ট বাই দ্য প্রোডাক্ট, দে বাই দ্য স্টোরি, ট্রাস্ট অ্যান্ড ইমোশনস। তারা এগুলাই কিনে। কেউ কিন্তু এখনো প্রোডাক্ট কিনে না। দেখেন, আপনি কিন্তু যখন একটা প্রোডাক্ট পারচেজ করেন, আপনি কিন্তু মস্তিষ্ক দিয়ে সেই প্রোডাক্টটা চিন্তা করেন না, যে আপনি মাথা দিয়ে খাটান না যে ভাই এটা দিয়ে কিনবো, আমার কি কাজে আসবে? আপনি কিন্তু আপনার ফিলিংস বা ইমোশন দিয়ে প্রোডাক্টটা কিনেন। যে আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমার লাগবে। ধরেন আমি একটা ঘড়ি পড়লাম। ঘড়ি কিন্তু শুধু এখন টাইমই বলে না। ঘড়ি বলে যে তুমি ক্লাসি, তুমি ডিফারেন্ট। সো এই জিনিসগুলো কিভাবে আসে? এই জিনিসগুলো কিন্তু আপনার একটা প্রোডাক্টের উপর যে একটা মানুষের যে ইমোশন বিল্ড থাকে এই জিনিসটার উপর। সো এখনকার দিনে মানুষ তো আর প্রোডাক্ট কিনে না। তারা কিনে ইমোশন, তারা কিনে গল্প, তারা কিনে ট্রাস্ট। সে ট্রাস্ট আপনাকে অর্জন করতে হবে গল্প বলার স্টাইলে। কিভাবে? সেটা হতে পারে কনটেন্ট দিয়ে, হ্যাঁ? কনটেন্ট দিয়ে আপনাকে অবশ্যই সেই গল্প বলার স্টাইলে যখন আপনি মানুষের ভিতরে পৌঁছাতে পারবেন, তখন যেয়ে কিন্তু এই প্রোডাক্টটা সেল হবে এবং তখন যে ব্র্যান্ডটাকে বিল্ড করতে পারবেন আপনি। এখন যে ভুলগুলোর মধ্যে বেশিরভাগ যে ভুলগুলো করে মেক্সিমাম ক্ষেত্রে টাকা কম দেয়, যেটা আমি বারবার আগেও বলছিলাম যে কম টাকা দিয়ে সেল করতে চায়, অনেক বেশি সেল করতে চায়, হ্যাঁ? তারা এই জিনিসগুলো কিন্তু ভুল থাকে। বা ব্র্যান্ডিংটাকে, একটা ব্র্যান্ডকে কিভাবে তৈরি করতে হয় সেটাতে তাদের ফোকাস থাকে না। তারা মানে এইভাবেই ধরেন আপনি যে আমি এর আগে বললাম যে গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনের কথাটা বললাম। বিভিন্ন আরো অনেক ইস্যুস থাকে যেগুলো হচ্ছে একটা গল্প মানুষের মনের ভিতরে গেঁথে যায়। যেটা আপনার আজীবন মনে থাকে। সেই একটা গল্প আপনাকে অডিয়েন্সকে বলতে হবে, পৌঁছাতে হবে। হয়তো আপনার সমস্যাটা কোথায় সেটা আপনাকে বলতে হবে। আপনি কেন এই প্রোডাক্টটা কিনবেন সেটা আপনাকে কাস্টমারকে বলতে হবে। যে এবং আমাদের এখন কিন্তু স্ক্রলিং টাইম খুব কম। Facebook খুব স্ক্রল করতেছে। খুব মানুষজন, আমরা সবাই স্ক্রল করি। এখন রিলসের দুনিয়া। দেখা যায় যে আমরা সারাদিন স্ক্রলের মধ্যে থাকি। আমরা খুব বেশি সময় কিন্তু আমাদের ফোকাস করতে পারি না। তো দেখা যায় ওই সময়টাতে আপনার একটা প্রোডাক্ট সেল করা কিন্তু খুব ডিফিকাল্ট। তো যদি হুক আপনি পয়েন্ট হুক ইম্পর্টেন্ট। পয়েন্ট ইম্পোর্টেন্ট। আপনি যদি সেটা ক্রিয়েট করতে না পারেন, মানুষকে যদি মনে রাখাতে না পারেন যে আমি তো তাকে দেখছি, হ্যাঁ, তার এই প্রোডাক্টটা আবার দেখি, সে আবার কি প্রোডাক্ট নিয়ে আসলো। দ্যাটস ব্র্যান্ডিং। যে আপনি যদি সেই জিনিসটা করতে না পারেন, আপনি যদি শুধু ওই কম টাকা, কম এইগুলা দিয়ে যদি ফোকাস দেন, আপনার প্রোডাক্টে যদি আপনি ভালো একটা প্রোডাক্ট না দেন, আর প্রোডাক্টে সবসময় চেষ্টা করবেন যে উইনিং একটা সিচুয়েশন রাখার, যে আপনি কাস্টমারের সমস্যার সমাধান করে কাস্টমারকে জিতিয়ে দিতে পারতেছেন কিনা। হ্যাঁ? সো এটা আমি আরেক আ ভাইয়ের ইয়াতেও পডকাস্টে আমি শুনছিলাম। তো উনি একটা কথা বলছিলেন, এটা ভালো লাগছে। বিষয়টা আমিও আবার বলি যে, আপনি যখন একটা কাস্টমারকে জিতাই দিবেন, উইন করে দিবেন, তখন আপনি নিজেও জিতে যাবেন এবং একটা এটা সেলস হচ্ছে এমন একটা গেম, যে গেমটাতে যখন ২ পক্ষই জিতে যায়, তখন এই জিনিসটা, তখন এই খেলাটা হচ্ছে সেলস। যখন ২ পক্ষ জিতে যায়। ধরেন আপনি তারে হারাই দিলেন। যে সে হেরে গেল। তাকে আপনি খারাপ একটা প্রোডাক্ট ধরাই দিলেন। আপনি জিতছেন, ওকে ফাইন। কিন্তু সে তো জিতল না। তো এটা ব্র্যান্ডিং হবে না ভাই। আপনার সেলস হচ্ছে ওকে সেকেন্ড টাইম আসবে না সে। সেকেন্ড সে রিপিটেড ক্লায়েন্ট হিসেবে আসবে না। উল্টা সে আপনাকে একটা খারাপ কথা বলে দিবে। কমেন্টে এসে কিছু বলবে যে আপনার প্রোডাক্ট ভালো না। সো জিনিসগুলো দেখেন অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকটা ইকোসিস্টেম, Facebook এর এগুলো একটা ইকোসিস্টেম, যে কিভাবে যাচ্ছে মানুষের কাছে, বা প্রত্যেকটা মানুষ কি সার্চ করতেছে, কি দেখতেছে, সব কিন্তু Facebook এর কাছে ডেটা আছে। তো ওইভাবে যখন আপনি একটা মানুষ যখন দেখে, কখন একটা ব্র্যান্ড বিল্ড হয়, যখন একটা জিনিস মানে মানুষ যেটা চায় সেটা যখন আসে, সেই গল্প বলার স্টাইলে যখন ওই ব্র্যান্ডটাকে বিল্ড করে, গল্প বলার স্টাইলে যখন কেউ একটা কনটেন্টকে সেল করে বা কনটেন্ট মানুষের কাছে পৌঁছিয়ে দেয়, তখনই কিন্তু ভাই দেখেন আপনার ওই ব্র্যান্ডিংটা হবে এবং তখন কিন্তু আপনাকে মনে না রাখলে কখনোই সেটা ব্র্যান্ড না। আপনাকে মনে রাখলে দ্যাটস ব্র্যান্ড। যারা নতুন ই-কমার্স বিজনেস শুরু করতে চায় বা যেকোনো বিজনেস, নট জাস্ট ই-কমার্স বিজনেস। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই মুহূর্তে বিজনেস শুরু করতেছে, বেশিরভাগ বিজনেসম্যানের টার্গেট থাকে মার্কেটিং, ব্র্যান্ডিংটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করবে বা Google অ্যাড, Facebook অ্যাড, TikTok, LinkedIn হাবিজাবি যে প্ল্যাটফর্মগুলো আছে বাংলাদেশে, সেখানে ব্র্যান্ডিং এ ফোকাস 100% টাইম। সো আ অফলাইন ব্র্যান্ডিং তো এখন কেউ খুব বেশি ফোকাস দেয় না। মোস্ট অফ দ্যা টাইম অনলাইন ব্র্যান্ডিংটাতেই ফোকাস দেয়। আপনার কাছে কি মনে হয় যে অনলাইন ব্র্যান্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ এক কথায় ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আ যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ভিতরে কোনটার ভ্যালু কেমন? এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেশি ফোকাস দেওয়া উচিত? বর্তমানে মানুষ কম ফোকাস দিচ্ছে
বাট ফোকাস দেওয়া উচিত। দেখেন এখন আমরা কিন্তু যেটা আমি এর আগেও বলছিলাম যে ভাই দেখেন মানুষ যেটাতে বেশি লাভ পায় বা যে থেকে বেশি টাকা আর্ন করতে পারে সেটাতে সবাই ঝাঁপায় পড়ে। ইন দ্য মিন টাইম কি হয় যখন এই সেক্টরটা নষ্ট না হওয়া পর্যন্ত মানুষ সে সেক্টরটা থেকে যায় না। সো এখন কিন্তু ফেসবুকে ভাই তাই হইছে। ফেসবুক সেক্টরটা একদম না পড়ে যাওয়া পর্যন্ত মানুষ সে সেক্টর থেকে যাবে না। মানে আমি এন্টারপ্রেনারদের কথা বলতেছি। কিন্তু ভাই দেখেন আপনার কিন্তু আরো অনেক জায়গা আছে। আরো অনেক সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। সেগুলোতে কিন্তু অনেক স্কোপ আছে। যেমন Google Ads হ্যাঁ, Google Ads আপনি বলতে পারেন ভাই কস্টিং তো অনেক বেশি। একটা পারচেজ আনতে অনেক কস্ট লাগে, অনেক ডলার খরচ হতে পারে। কিন্তু দেখেন এই সেক্টরটাতে নিয়ে অনেকে কাজ করতেছে, আবার অনেকে করতেছে না। কিন্তু ওই সেক্টরের ক্লায়েন্ট বা কাস্টমার ভ্যালু কিন্তু বেশি। YouTube বা Google Ads এ Facebook এর চাইতে। হ্যাঁ? এবং একই সাথে আরো কিছু সেক্টর আছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এও কিন্তু আপনি যদি যান ইউজিসি ইউজার জেনারেটেড কনটেন্ট যেগুলো, এগুলোও কিন্তু খুব খাচ্ছে। আমরা শুধু বুস্টিং, Facebook, অ্যাড রান এগুলো নিয়ে বসে আছি। আমরা ইউজিসি নিয়ে কাজ করি না। ইউজিসি নিয়ে আমরা কথাও বলি না, বুঝিও না। ইউজার জেনারেটেড কনটেন্ট গুলো কিন্তু খুব বেশি ভালো হয়। যেমন আপনি যদি দেখেন TikTok এর কথা বলেন, TikTok সেক্টরে কিন্তু এখন আর কেউ ওটা নিয়ে কাজ করতেছে না ওভাবে। বা TikTok এ অ্যাডও দিচ্ছে না। কারণ TikTokটাকে আমরা সবসময় একটু অন্য চোখে দেখি। ধরুন TikTok মানে ফাইজলামি, নাচানাচি, দুষ্টামি, হ্যাঁ? এটা আমাদের জায়গা না। কিন্তু দেখেন TikTok থেকে ভালো সেল জেনারেট করা পসিবল। যেটা আমি বলছিলাম যে আমার একটা ক্লায়েন্ট হিজাবের ভিডিও দিত, রিলস দিত, TikTok এও দিত। সেখান থেকেও কিন্তু সে সেল পেয়েছে। তো দেখেন সেলস এর এই বিষয়টা কিন্তু একটা যে Facebook এর মাধ্যমে বা শুধু Facebook নিয়েই যে পড়ে থাকা বা Facebook অ্যাড, অনলাইনে কিন্তু আরো যে প্ল্যাটফর্ম সেগুলোকেও যদি আপনি প্রপারলি কাজে লাগাতে পারেন, তাহলে দেখা যাবে কিন্তু আপনি বেস্ট একটা রেজাল্ট পাচ্ছেন এবং তখন আপনাকে কান্নাকাটি করা লাগবে না সেল নিয়ে যে, "ভাই আমার তো সেল হচ্ছে না।" হ্যাঁ, আপনি যদি ইউজিসি থাকে, আপনার যদি ইউজার জেনারেটেড কনটেন্ট থাকে, আপনি মানুষকে দিয়ে একটা রিভিউ ভিডিও বানান, হ্যাঁ? আপনি যদি বলেন যে, "ভাই আমার একটা রিভিউ দিয়ে দেন।" একটা ভিডিও সেটা কিন্তু ইউজার জেনারেটেড কনটেন্ট হচ্ছে। তো তখন কিন্তু মানে ট্রাস্টটা অর্জন হচ্ছে ভালোভাবে। সো আমরা কি করি? আমরা সবসময় চেষ্টা করি পেইড কনটেন্ট বানাবো বা কাউকে টাকা দিলাম, সে একটা কনটেন্ট মেক করে দিল। কোনো রকম একটা কনটেন্ট হইলো দিয়ে দিলাম, সেল হবে। সেল আশা করি Facebook এ। ভাই কম্পিটিশন অনেক বেড়ে গেছে। সো এখন টাফ যে আমরা জাস্ট একটা বিজ্ঞাপন দিলেই হয়ে যাবে। না, মানুষ এখন বুঝে গেছে। ধরেন আপনি চিন্তা করে দেখেন সারাদিন যদি কেউ আপনার কাছে এসে বলে, "ভাই সেল, ভাই কাপড়টা নেন, ভাই এটা নেন, এটা নেন। আমার প্রোডাক্টই ভালো, আমার প্রোডাক্টই ভালো।" সবাই তো বলে আমার প্রোডাক্টই ভালো। সো আপনি কারটা নিবেন? আপনি জানেন ভাই তারটা যে ভালো না আপনি বুঝতেছেন। বাট সবাই বলে আমারটা ভালো। ইউজিসি কনটেন্টে আমাদের ফোকাস দেওয়া উচিত এবং একই সাথে আমাদের কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মগুলোকেও কাজে লাগানো উচিত এবং বুস্টিং, অ্যাড রান বা Facebook অ্যাডস নিয়ে কারণ ভাই দেখেন আজকে যদি Facebook কোনো কারণে ১ ঘন্টা ২ ঘন্টা বন্ধ হয়, আপনার সেল ড্রপ। আপনি তো সেক্ষেত্রে যদি আপনি Google Ads বা আরো বিভিন্ন সেক্টরে যদি আপনি আপনার কনটেন্ট দিয়ে বা এ ধরনের ভিডিওগুলো কনটেন্ট মেক করে যদি দিতে পারেন, মানুষ কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরো ইজি হয়ে যাচ্ছে সেল করাটা। হ্যাঁ? আর একটু আগে যেটা বললাম যে অনেকে বলে আমার প্রোডাক্টই ভালো, আমার প্রোডাক্টই নেন। এখন কিন্তু ভাই দেখেন Facebook এ বলতে গেলে একটা মানে বাজার হয়ে গেছে। আপনি গেলেই একটু পরপর জাস্ট অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেখতেছেন। তো আপনাকে এখন কি করতে হবে? আপনাকে আসল খেলাটা খেলতে হবে কোন ওয়েতে আপনাকে এরকম সব কনটেন্ট বানাতে হবে যেটা মানুষ না বুঝে যে আপনি বিক্রি করতেছেন। মানুষ যখন বুঝে যাবে যে আপনি বিক্রি করতেছেন কখন আর এটা কেউ নিবে না আপনার কাছ থেকে। যখন বুঝবে যে না আপনি হয়তো একটা ভ্যালু দিচ্ছেন, হ্যাঁ? ধরেন ফর এক্সাম্পল হতে পারে যে আপনি একটা পিলো বিক্রি করেন, হ্যাঁ? পিলো সেল করছেন। আপনাকে ওই পিলোটাকে এরকমভাবে ডিজাইন করতে হবে, সমস্যা দেখান। কারণ যার সমস্যা আছে সেই তো পিলোটা পারচেজ করবে, রাইট? আপনাকে বলতে হবে যে এই পিলোটা যদি আপনি ইউজ করেন আপনার কি কোমরে ব্যথা? আপনার কি বিভিন্ন ক্ষেত্রে কি আপনার কি পেইন হচ্ছে আপনার? আপনি কি বসতে পারছেন না? আপনার জন্য কি আপনি ব্যাক পেইন হচ্ছে? সো আপনি এগুলো আগে আইডেন্টিফাই করেন। এই প্রবলেম গুলো বলেন। যার প্রবলেম তার কাছে কিন্তু বিজ্ঞাপনটা Facebook নিয়ে যাবে। হ্যাঁ? এবং আপনি যদি এসে বলেন, "ভাই আমার এই পিলোটা ভালো, আমি এই অফার দিচ্ছি নিয়ে নেন। সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এই প্রোডাক্ট।" আপনি যে প্রোডাক্ট সেল করতেছেন সবগুলোর পেছনে একটা গল্প আছে, সবগুলোর একটা প্রবলেম আছে। সেটা যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন, তখন যেই কিন্তু আপনি সেল হচ্ছে না এসব নিয়ে আর থাকা লাগবে না। তখন আপনার অটোই সেল হবে। কারণ আপনি তো কাস্টমারকে একটা ভ্যালু দিচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত ভ্যালু প্রোভাইড করবেন, ততক্ষণ পর্যন্ত সাস্টেইন করা যাবে না এবং প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মকে আলাদা হবে এবং এগুলোতে আপনি আপনার ভ্যালু ক্রিয়েট করেন, আপনি আপনার ব্র্যান্ডিং করেন। দেখবেন যে প্রত্যেকটা থেকে আপনি ১ টা ২ টা করে হলেও একটা ভালো সেল বা মানে আজকে যদি ২ টা সেল আসে ১০ দিন পরে সেই কাস্টমারটা আবার আসবে। সেই প্ল্যাটফর্ম থেকে। হতে পারে TikTok, হতে পারে Instagram। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মকেই কাজে লাগানোটা আমাদের উচিত বর্তমান সময়ে। কারণ টাফ একটা সেক্টর বা একটা নিয়ে কাজ করা। ধরেন কোন একটা পারসন চায়না থেকে হেডফোন নিয়ে এসছে। সে হেডফোনে সে নিজস্ব একটা ব্র্যান্ড ডেভেলপ করার জন্য নিজের একটা নাম দিয়ে ব্র্যান্ডের নাম দিয়ে সে হেডফোনগুলো ম্যানুফ্যাকচারিং করে সে বাংলাদেশে নিয়ে এসে ব্র্যান্ডিং করতেছে। সো
তার কোন প্ল্যাটফর্মে সবথেকে বেশি ফোকাস দেওয়া উচিত হেডফোন সেল করার ক্ষেত্রে? মানে শর্টে যদি অ্যান্সার দিতেন। শর্টে যদি হয় সেক্ষেত্রে আমি বলব যে তার একটা রিসার্চ করা উচিত যে সে কোন সেক্টরে সে এক্সপার্ট বা কোন সেক্টরে যদি সে বিজ্ঞাপন যদি হয়, হ্যাঁ, আপনি যদি বলেন সেক্ষেত্রে মার্কেট যদি আপনি বলেন যে ভাই পেইড মার্কেটিং, হ্যাঁ, পেইডের কথা যদি বলেন তাহলে অবভিয়াসলি ফেসবুক বেস্ট পেইড মার্কেটিং এর ক্ষেত্রে। আর যদি অর্গানিক্যালি বলেন তাহলে আমি বলবো সবকটা মার্কেট প্লেসই একটা জ্যাম, কারণ প্রত্যেকটাতেই যদি আপনি দেন আপনি ভালো রেজাল্ট পেতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু নট অনলি ফেসবুক, আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক সব প্ল্যাটফর্মে আপনি বিজ্ঞাপন দিতে পারেন। বাট আপনি যদি পেইড মার্কেটিং এর কথা বলেন অবভিয়াসলি এটা ফেসবুক, কারণ বর্তমানে ফেসবুক থেকে যে পরিমাণে সেল জেনারেট করা যায় অন্যান্য প্ল্যাটফর্মে এখন যাবে না, কারণ আপনি একটু কস্টিংটা বেশি হয়ে যাবে। আর যদি আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ক্ষেত্রে বলা হয়, সেক্ষেত্রে কোন ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করা উচিত? ধরুন হেডফোন একটা হেডফোনস এক্সাম্পল ব্র্যান্ডিং এর জন্য। সো কোন প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করা উচিত? দেখেন, আপনার সবচেয়ে বড় কথা হবে যে যখন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন আপনাকে সেই নিশের যে ইনফ্লুয়েন্সার তাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এখন এটা হতে পারে কিরকম, ধরেন যে ক্রিকেট পছন্দ করে বা যে আপনি যদি ক্রিকেটের কোনো কিছু সেল করতে চান সেটা আপনি কোনো ক্রিকেটারকে দিয়ে ইনফ্লুয়েন্সারকে দিয়ে আপনি সেটা করাতে পারেন। আর যদি সেটা হেডফোন হয় সেক্ষেত্রে আপনি গ্যাজেট রিলেটেড যারা রিভিউ করতেছে, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার যারা বিভিন্ন ধরনের রিভিউ যারা ভিডিও মেক করে, হ্যাঁ, আছে অনেক নাম বলছি না, বিভিন্ন রিভিউ গ্যাজেট রিভিউ যারা করে তাদেরকে দিয়ে যদি আপনি প্রমোশনটা করান তাহলে বেটার আউটপুট পাবেন। কারণ আমরা দেখি যারা গ্যাজেট নিয়ে রিভিউ দেয় অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, তো তারা কিন্তু তাদেরকে দিয়ে যখন আপনি রিভিউটা করাবেন বা তারা যদি আপনার ভিডিওটা নিয়ে ব্র্যান্ডিং করে বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে তো ভালো রেজাল্ট পাবেন আর কি। মানে যারা কেউ যদি এটা নিয়ে কাজ করতে চায় তাদের জন্য একটা অ্যাডভাইস হবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কথা, যারা গ্যাজেট নিয়ে এক্সপার্ট ভিডিও মেক করছে তাদেরকে দিয়ে ব্র্যান্ডিংটা করানো যেতে পারে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ক্ষেত্রে, এটা একটা ভালো রেজাল্ট আসে আর কি। ধরুন হেডফোনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে হেডফোনের জন্য তো যারা গ্যাজেট রিলেটেড ভিডিও দেখে তারাও কাস্টমার, আবার যারা গ্যাজেটের বাইরে ভিডিও দেখে তারাও কিন্তু কাস্টমার। হেডফোনের কাস্টমার কিন্তু সবাই। সেক্ষেত্রে আমার ডিপেন্ড করবে যে আমার বাজেটের উপরে, যে আমার যদি দ্রুত সেল আনার জন্য যারা গ্যাজেট রিলেটেড কন্টেন্ট মেক করে তাদেরকে ফোকাস দেওয়া উচিত। পরবর্তীতে যদি আমার বাজেট থাকে, ভালো সেল আসে, তখন আরো কিছু এন্টারটেইনমেন্ট রিলেটেড বা অন্যান্য কন্টেন্ট যারা মেক করে তাদেরকে দিয়ে ব্র্যান্ডিংটা করানো উচিত। আই থিঙ্ক সো। হ্যাঁ, সেক্ষেত্রে ভাই ভালো বলছেন। সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস এড করব। এখন এই ব্র্যান্ডিংটা খুব ভালো চলে। যেমন আপনি হতে পারে যারা ভ্লগ ভিডিও মেক করে, হ্যাঁ? তাদের ভিডিও কিন্তু সবাই দেখে। হ্যাঁ? এটা কিন্তু মানে সব ধরনের মানুষ কিন্তু আমি আপনি সবাই মোটামুটি ভ্লগে একটু, একটু দেখা হয় বিভিন্ন ভ্লগারদের। তাদেরকে দিয়েও মার্কেটিংটা করানো যেতে পারে যেটা আপনি বললেন। সেক্ষেত্রে অনেক ছোট কিছু ইনফ্লুয়েন্সার থাকে যারা মাত্র উদীয়মান যারা, তাদেরকে দিয়ে আপনি কম বাজেট দিয়ে তাদেরকে দিয়ে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করাতে পারেন। আমি নিজেও ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ কাজ করছি বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে, তাদেরকে দিয়ে আমি আমার ক্লায়েন্টদের প্রোডাক্টগুলো প্রমোশন করিয়ে দিচ্ছি। তো ছোট যারা তাদের বাজেট মানে তাদের ইয়েটা একটু কম থাকে, বাজেটটা কম থাকে, তখন তারা ছোট কিছু ইনফ্লুয়েন্সারদের দিয়ে তারা এটা করাচ্ছে। এবং যাদের বাজেট বেশি থাকে তারা ডেফিনিটলি যেটা বললাম যে গ্যাজেট রিলেটেড যারা তাদেরকে দিয়ে তারা ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করিয়ে নিচ্ছে। কারণ এই কারণে বললাম যে যারা অ্যাকচুয়ালি ভিডিও দেখতেছে, রাইট। সাপোজ যে কোনো ভিডিও দেখতেছে, সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে, সবাই কিন্তু কাস্টমার। আমার হেডফোনের কাস্টমার কিন্তু সবাই হেডফোন ইউজ করে। সো দ্যাটস ওয়াই বাছাই করে করে ব্র্যান্ডিং করা উচিত যে এই ইনফ্লুয়েন্সার খুব ভালো কনভার্সন দেবে, সো তাকে আমি বেশি ফোকাস দিই। সো দ্যাটস দ্য থিং। সো আমরা শো এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে লাস্ট একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে 2025 সালে এসে ই-কমার্স বিজনেস শুরু করতে চায়, তাদের জন্য আপনি একটা অ্যাডভাইস দিবেন। একটা অ্যাডভাইস যদি হয় তাহলে সেটা হবে যে আপনাকে ডেফিনিটলি আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সে প্রোডাক্টটার ইন ডেপথ আপনাকে জানতে হবে বা সেই প্রোডাক্টটার আপনার স্টক আছে কিনা, সোর্সিং কীরকম, কারা ইউজার কারা, হ্যাঁ, এই প্রোডাক্টটা কাদের জন্য বানানো হচ্ছে, কাদেরকে দেওয়া হচ্ছে, কাদেরকে টার্গেটেড করা হচ্ছে, একটার ভিতরে কিন্তু সব হয়ে যাচ্ছে যে কারা ইউজ করবে, হ্যাঁ, কোথা থেকে আসতেছে, মানুষ এটা অ্যাকসেপ্ট করবে কিনা, হ্যাঁ। তো এই জিনিসটা নিয়ে যদি কেউ ফোকাস দেয়
তাহলে ই কমার্স ওই প্রোডাক্টটা নিয়ে যখন কাজ করবে তার আর কোনো চিন্তা নেই, তার এবার তার ক্লিয়ার, তারা সে জানবে সে কোন এক কত বছর বয়সের লোকের কাছে পাঠাবে বিজ্ঞাপনটা, হ্যাঁ, সে কার কাছে পাঠাবে, মেল না ফিমেল, হ্যাঁ, টার্গেট অডিয়েন্স কারা, বিবাহিত, মেরিড না আনমেরিড, হ্যাঁ, প্রোডাক্টটা কাদের জন্য, বেবি আইটেম কিনা, বাচ্চাদের জন্য কিনা, নাকি বাচ্চাদের গার্জিয়ানকে তাহলে অ্যাডভার্টাইজ দেখাতে হবে, হ্যাঁ, প্রোডাক্টটা কাদের জন্য সেটা যখন আপনি ফোকাস করবেন, কোথা থেকে আসতেছে, সোর্সিং ঠিক আছে কিনা, আপনি দিতে পারবেন কিনা, স্টক ক্লিয়ার আছে কিনা, কারণ অনেকে প্রোডাক্ট দিতে পারে না, হ্যাঁ, কারণ দেখা যায় যে সেল আসতেছে কিন্তু সোর্সিং ভালো না। সো এই জিনিসটা ফোকাস রেখে কাদেরকে দিবেন, কেন দিবেন, কি জন্য দিবেন, কারণ বের করবেন, প্রবলেম বের করবেন, দ্যাটস ইট, জাস্ট, আর কিচ্ছু না, কিচ্ছু লাগবে না। ওকে, এক কথায় যারা ই-কমার্স বিজনেস করবে তাদের মেইনলি ২ টা জিনিসে ফোকাস দেওয়া উচিত। ১, প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো নলেজ। রাইট। আর ২, সেটা কিভাবে কাস্টমারের কাছে পৌঁছায় দিতে হবে, সেই মেসেজটা কিভাবে পৌঁছায় দিতে হবে, সেই প্রসেসটা সম্পর্কে প্রপার অবগত থাকা উচিত। কারণ কি, ধরেন আপনি আমি যেই বিজনেস করি না কেন, আমরা হয়তো কোনো টিম হায়ার করলাম বা কোনো এজেন্সি হায়ার করলাম। হায়ার করে আমি মার্কেটিং করলাম। বাট আমার প্রসেসটা তো আমার নিজেরও জানা থাকা উচিত। সো এই ২ টা ব্যাপার আমি মনে করি সবার ফোকাস দেওয়া উচিত, যে কিভাবে আমার প্রোডাক্টটা, এক কথায় প্রোডাক্টটা সম্পর্কে প্রপার ধারণা, আর ২, মার্কেটিং প্রসিজার সম্পর্কে প্রপার ধারণা। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের শোতে আসার জন্য।